আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে তোমাদের সাথে। তোমাদের নাইম ভাই কিছু প্রশ্ন উত্তর হওয়ার কথা ছিল, তোমাদের যদি কোনো জানার কিছু থাকে সেগুলা সে বলবে, আর আমরা দুজন একটু আজকে দেখবো যে মেডিকেল আর বুয়েট, ঠিক আছে? তো মেডিকেল ভার্সেস বুয়েট আমরা আজকে একটা হালকা পাতলা একটা শো, মানে যেটাতে তোমরা দেখতে পারবা, একটু কম্পেয়ার করতে পারবা যে মেডিকেল আর বুয়েট মানে কি কি ধরনের আমরা পার্থক্যগুলো আসলে ফিল করি, ঠিক আছে? আমরা কি কি ধরনের পার্থক্যগুলো আসলে ফিল করি বা মানে আমরা চিন্তা করি বা পড়ার সময় আমাদেরকে কি মনে হয়, তো এটারই আমাদের আজকে একটু কম্পারিজন হবে, একটু কথাবার্তা হবে, তর্ক বিতর্ক হবে। আর তোমাদেরকে একটু সুযোগ দিব যে তোমরা তোমাদের মতামত দিবা আমাদের কথাগুলো শুনে, যে তোমাদের কাছে আসলে মেডিকেল ভালো লাগবে নাকি মানে ইঞ্জিনিয়ারিং বা বুয়েট সাইডটা ভালো লাগে। আমাদের কথাগুলো শোনার পর তোমাদেরকে বললে তোমরা জাস্ট একটু করে ভোট দিবা, ঠিক আছে? আমরা আজকে মানে মেডিকেলের চান্স পেতে আমাদের কি করতে হয়, কতটুকুটা পরিশ্রম করতে হয়, তারপরে মেডিকেলের ক্যাম্পাস লাইফ বা বুয়েটের ক্যাম্পাস লাইফের মধ্যে পার্থক্য, তাদের পড়াশোনার মধ্যে তুলনা, পড়াশোনা শেষ করার পরে, এখনও যদি আমরা দুজনের কেউই শেষ করিনি, শেষ করার পরে কেমন মনে হতে পারে, বা ইন ফিউচার ধরো পড়াশোনা পর্যন্তই, মানে ধরো পড়াশোনা পর্যন্ত আমাদের অনুভূতিটা কেমন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? তো আমি রাতুল, তো আমাকে তো তোমরা অনেকেই চিনো, পড়ি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে, আর আমার সাথে আছে আসসালামু আলাইকুম, আমি নাইম, পড়ি রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস ফাইনাল ইয়ার। তো তো আমরা দুজন আজকে তোমাদের সাথে আসলে তোমাদের অনেক প্রশ্ন উত্তরও নিব, ঠিক আছে? তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নগুলো করতে পারবা, যেমন যারা আমার মানে ডিক্লারেশনটা দেখেছো বা আমাদের মানে আমার কথাটা দেখেছো, আমার পোস্টারটা দেখেছো, তারা খেয়াল করবা যে নাইমের কিন্তু একটা বড় পরিচয় ছিল অ্যাডমিশন টাইমে, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে তার একটা পরিচয় ছিল যে সে বাংলাদেশের, মানে আমি আর নাইম একসাথে কিন্তু পরীক্ষা দিয়েছি, আমি আর নাইম আসলে কাজিন হই, ঠিক আছে? আমরা চাচাতো ভাই। তো সারা বাংলাদেশে আমরা মোটামুটি 13-14টা জায়গায় পরীক্ষা দিয়েছি, সবগুলোতে চান্স পাইছি। তো নাইম কিন্তু এই যে চান্সের ঘটনা দুর্ঘটনার মধ্যে আইইউটিতে কিন্তু ফার্স্ট হয়ে গেছিল, ভালো করে বুঝো। আইইউটির কোশ্চেন এবং বাংলাদেশের মেডিকেল এমবিবিএস বা বিডিএস পরীক্ষার কোশ্চেনের মধ্যে আকাশ পাতাল তফাত, মানে কোশ্চেন স্টাইলের মধ্যে আকাশ পাতাল তফাত। একটাকে তোমরা আকাশ বললে আরেকটা পাতাল হয়, ঠিক আছে? এটা আসলেই তাই। তো সে ফার্স্ট হইল, তার থেকেও বড় কথা ধরো সে বুয়েটে 51তম হইল, হয়ে সেখানেও সে একটা হেভি সাবজেক্ট চয়েস দিয়েছিল, দিয়ে সে ভর্তি হলো আরএমসিতে। তো সেখানেও তোমাদের প্রশ্ন নিব যে নাইম ভাইয়া কেন আরএমসিতে পড়তেছে সেটা জানাবে, ঠিক আছে? এবং পড়ে সে এখন কেমন ফিল করতেছে এটাও জানাবে, আমি আমার ফিলিংসটাও বলবো। তো আমরা প্রথমে আমাদের কম্পারিজনটা শুরু করব মেডিকেল এবং বুয়েটের। তো আজকে তো পড়াশোনা রিলেটেড কিছু হবে না, ঠিক আছে? তো আমাদের অভিজ্ঞতা তোমাদের অনেক কাজে লাগবে, তো তোমরা একটু প্লিজ তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, এবং যারা আসলে এসএসসি বা এইচএসসি পর্যায়ে আছো, বা এই যে আর কয়েকদিন পর ধরো এএফএমসি ডেন্টাল পরীক্ষা আছে, একটু এটা জানা দরকার, ঠিক আছে? একটু আমাদের কথা শুনলে ভালো লাগবে তোমাদের, মানে একটা একটু রিলিফ টাইপের হবে। তো প্রথমেই ধরো বুয়েট ভালো নাকি মেডিকেল ভালো, একটু কথা বলার সুযোগ নাইমকেই দেই প্রথমে, ঠিক আছে? সে এসছে আবার ফার্স্ট মানুষ, তো মেডিকেলে আবার সাধারণত মেয়েরা পড়ে, তাই না? তো মেয়েদেরকে আগে সুযোগ দেওয়া লাগে, তাই না? তো মেডিকেলের পক্ষেই আগে ওকে সুযোগ দেই, যেহেতু মেডিকেলে পড়ে একটু সুযোগ তো নিবেই, দেখি কি বলে, ঠিক আছে? যে মেডিকেলকে ভালো করার জন্য, আসলে তো ভালো না, তাই না? আমরা তো জানি, তাই না? তো সুযোগটা কি নেয়, কি বলে, একটু শুনি দেখি, ঠিক আছে? একটু সুযোগটা আমরা দেখি। আচ্ছা, ধন্যবাদ ভালো মতো পচানি দেওয়ার জন্য। তো যাই হোক, মেডিকেলে মেয়েরা বেশি পড়ে এটা আসলে 100% ঠিক না, কিছুদিন ধরে পড়তেছে, হয়তো ইন ফিউচার 50-50 হয়ে যাবে, উই ডোন্ট নো। আর আমরা আসলে আশা করছি, কারণ এখানে আসলে জেন্ডার ইকুয়ালিটি আছে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে জেন্ডার ইকুয়ালিটি নাই, আমরা সেটার কথা বলছি না। আচ্ছা যাই হোক, মেন যেটা হচ্ছে যে মেডিকেলে কেন পড়বা, এই কোশ্চেনটা আসলে তোমার রাতুল ভাইয়া ইনডিরেক্টলি আমাকে অ্যান্সার করতে বলে গেছে। এখন মেডিকেলে কেন পড়বা এর অনেক তোমরা অ্যান্সার দিতে পারো। আসলে বেসিক্যালি একটা যদি বলতে চাও তাহলে তোমরা বলতে পারো ক্লাস 9, 10, 11, 12 পর্যন্ত অনেকে লিখেছে মাই এম ইন লাইফ, মাই গোল ইন লাইফ, আমি জীবনে ডাক্তার হব, ডাক্তার হয়ে কী করব, গ্রামে যে হতদরিদ্র মানুষের সেবা করব। আসলে তোমরা এই সেবাটা করতে পারবা, তবে তার থেকেও যদি বড় কোনো কারণ তোমরা খুঁজতে চাও তাহলে তোমরা এখন চারপাশে তাকাও। এখন চারপাশে কি দেখতে পাচ্ছ? মহামারী। আমি যদি রাজশাহী মেডিকেলের কথা ধরি, প্রায় অর্ধেক সিট কোভিড-19 পেশেন্ট দ্বারা ভর্তি। আর এইরকম একটা ক্রাইসিস মোমেন্ট যেখানে কোনো অস্ত্র কাজে আসে না, সেইখানে
তুমি তোমার কন্ট্রিবিউশন দিতে পারো। নাইম, তুই নাকি মাহিরের মোবাইল ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছিস, মানুষকে কিভাবে ঠিক করবি? এই যে কমপ্লেন দিয়েছে তোর নামে, নাইম ভাই আমার মোবাইল শেষ করে দিলেন, ক্যামেরা কাজ করে না। আমি অত্যন্ত দুঃখিত, আই এম অ্যাকিউজড হিয়ার, বাট আই ক্যান নট মেমোরাইজ মাই ক্রাইম। আচ্ছা, যাই হোক, তো এটা আসলে একটা বড় অপরচুনিটি। তোমরা বুঝতে পারো বা না পারো, হয়তো অনেক কষ্ট হচ্ছে যারা ট্রিটমেন্ট দিচ্ছেন, কিন্তু তাদের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি। এটা অ্যাটলিস্ট তোমরা যদি ফিল করতে পারো, লাইক মানুষ তো জানে যে যুদ্ধে গেলে আমি মরতেই পারি যে কোনো সময়, তারপরেও যুদ্ধে যাই। ঠিক একই ফিলিংস, একই এনথুজিয়াজম নিয়ে মানুষ আমাদের বর্তমানে প্যান্ডেমিকে, যারা ডাক্তার আছে, যারা নার্স আছে, বা যারা বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী আছে, এমনকি হাসপাতালে আয়া পর্যন্ত সকলেই কাজ করতেছে। তো তোমরাও এখানে একটা কন্ট্রিবিউশন দিতে পারবা ইন ফিউচারে, হোক। সব ধাপ্পাবাজি, বুঝলা? শুনো, এই যে মহামারী চলতেছে, মহামারীতে ডাক্তাররা অনেক অবদান রাখতে পারে, সত্য কথা, আসলে ডাক্তাররা ফ্রন্ট ফাইটারে আছে। কিন্তু ধরো এই মহামারী যদি শেষ হতে হয়, বা আগের যত মহামারী আছে, ধরো কলেরার কথা চিন্তা করো, স্প্যানিশ ফ্লুর কথা চিন্তা করো, তো কলেরা আমাদের এই উপমহাদেশে হয়েছে। তো মহামারী দমন এটা তো ডাক্তাররা একা করতে পারবে না রে ভাই, কোনোভাবে পারে, ডাক্তাররা অবশ্যই ফ্রন্ট লাইনে থেকে কাজ করবে। দমন যদি করতে হয়, তাহলে ফ্র্যাঙ্কলি তোমাদের যে কাউকে প্রশ্ন করলে কি বলবা বলো তো? ভ্যাকসিন লাগবে, ঠিক আছে? তো এই যে ভ্যাকসিন, তোমরা যদি আগের কথায় আসো, আগের মহামারী গোড়ার কথা চিন্তা করো, একটা ভ্যাকসিন আসতে যুগ যুগ লেগে যায়, 12 বছর 15 বছর লেগে যায়। করোনা তো প্রায় 2 বছরের মতো। বাংলাদেশের মতো একটা দেশেও কিন্তু, মানে আমরা এত ধীরে ধীরে উন্নতি করতেছি, আমরা তো এখনো আমেরিকার পর্যায়ে যাইতে পারি নাই, তাও কিন্তু আমরা গ্রস লেভেলে, ধরো যে গণটিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, গণটিকা কিন্তু দেওয়া যাচ্ছে। এই যে ভ্যাকসিনটা তাড়াতাড়ি আসলো, কেন আসলো ভাইয়ারা বলো তো? এই যে ডেটা অ্যানালাইসিস করা লাগছে। কারা ডেটা অ্যানালাইসিস করছে? কে ডেটা অ্যানালাইসিস করে? ডেটা অ্যানালাইসিস করার জন্য কাদেরকে লাগে? নিশ্চয়ই এই যে আমরা ধরো এই যে বুয়েট থেকে আমরা কিছু খুব ভালো ভালো ইঞ্জিনিয়ার বাইর করি, এরকম টাইপের যারা ইঞ্জিনিয়ার থাকে, তারা খুব ভালো ডেটা অ্যানালাইসিস করে না ভ্যাকসিনের ডেটা গুলাকে সুন্দর করে তাড়াতাড়ি করার কারণে না এক যুগের কাজ আমরা 1 বছর 6 মাসে করতে পারছি। তো এখানে আসলে ডাক্তাররা অবশ্যই ফ্রন্ট লাইনে থাকতে পারবে, কিন্তু আমাদের ছাড়া কিছু করতে পারবে না, বুঝলা? তাই বইটা আসাই লাগবে। সত্য কথাটা এরকমই, বুঝছো? সত্য কথা এরকম। ও মা, এরা আমার হাসছে কিসের জন্য? ও না না না, পক্ষে আছে, ঠিক আছে, এটা কিন্তু সত্য কথা। এবার যদি আসি, ঠিক আছে, বুয়েটের পক্ষে যদি কথা বলি, তাহলে তোমাদেরকে একটু পর পরে আমরা ভোট নিব, ঠিক আছে? তো বাংলাদেশের যে কোনো মানুষকে যারা মানে বুয়েট সম্পর্কে জানে, ধরো যদি জিজ্ঞেস করো, তাহলে যে কেউ বলবে যে বুয়েটের এক্সামিনেশন সিস্টেমটা, মানে ধরো বুয়েট ভর্তি পরীক্ষা, মানে বুয়েটের যাচাই করার প্রক্রিয়াটা, মানে মেধা যাচাই করার প্রক্রিয়াটা বাংলাদেশের মধ্যে অনেক ফেয়ার, বেস্ট ফেয়ার। মানে তুমি এখন পর্যন্ত বুয়েটের কোনো ভর্তি পরীক্ষায় কোনোভাবে কোনো ধরনের করাপশান দেখাইতে পারবা না, কোনোভাবেই দেখাইতে পারবা না। ফেয়ার, সবাই জানে ফেয়ার, যে কেউ বিশ্বাস করে ফেয়ার, এবং তাই সত্য। বুয়েটের যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় কোটাও নাই। তুমি যদি কেউ ভর্তি হতে হয়, যেই হোক না কেন, যদি মেধায় টিকে সে ভর্তি হতে পারবে। তুমি বাইরের দেশের অনেক নাম করা ইউনিভার্সিটিতেও টাকা দিয়ে পড়তে পারো, সবাই পারে না, পারে। বুয়েটে তুমি যদি গোটা বাংলাদেশের সমান টাকা নিয়েও বসে থাকো, তোমার কিন্তু মেধা না থাকলে, মানে যোগ্যতা প্রমাণ না করতে পারলে বুয়েটে ঢোকার কোনো সুযোগ দিবে না। তো মেডিকেল আবার অনেক সময় আমরা শুনি যে ধরো ওই 60 মিনিটের পরীক্ষা, তো ধরো যে আমি আবার যেমন প্রবাবিলিটি থিওরি খুব ভালো খাটাইতে পারি, যারা খাটাইতে পারে ঢক করে টিক মেরে এমনি হয়ে যেতে পারে, পড়াশোনা না করে। হতে পারে না তাহলে বলো? হতে কিন্তু পারে। বুয়েটে কিন্তু তোমাকে যদি আমি আগের রাতে প্রশ্ন দিয়ে দিই, তাও তুমি চান্স পাবো না যদি পড়াশোনা না করো আগে থেকে। তো এই দিকে কিন্তু বুয়েট আগায় থাকে, আমার মনে হয় আগায় থাকে। এখন দেখি কি বলে। আচ্ছা, তোমার আতুল ভাইয়া যেটা বললে, এটা অবশ্যই তারিফ করার মতো যে বুয়েটের পরীক্ষা অত্যন্ত ফেয়ারভাবে হয়। তবে মেডিকেলের পরীক্ষা বর্তমানে অত্যন্ত ফেয়ারভাবে নেওয়া হচ্ছে। আগে হয়তো বিভিন্ন প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু বর্তমানে মেডিকেলের পরীক্ষা প্রশ্নবিদ্ধ নয়, ঠিক আছে? হ্যাঁ, এখানে যে 60 মিনিটের কথা বললো, আসলে এখানে খেলাটাই 60 মিনিটের, ঠিক আছে? এখন এইখানে যদি তোমরা চিন্তা করো, আসলে এই পরীক্ষাতে অনেক স্কিল চেক করা হয়, ঠিক আছে? তবে সব থেকে বড় স্কিল থাকে তোমার হচ্ছে মানসিক দৃঢ়তা। কারণ তুমি আসলে কাজ করবা ভবিষ্যতে এমন একটা জায়গাতে যেখানে হচ্ছে যে তোমার মানসিক দৃঢ়তার অনেক বেশি প্রয়োজন। একটা ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করা বা একটা টাইমলি ডিসিশন নেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তুমি যেহেতু একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো তুমি 100 মার্কের পরীক্ষা 60 মিনিটে দিচ্ছ, দ্যাট মিনস অনলি ইন 36 সেকেন্ড তোমাকে অবশ্যই একটা মানসিক দৃঢ়তা এখানে শো করতে হবে। আর দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে মানসিক দৃঢ়তা যেমন শো করতে হবে,
তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে যে যেহেতু তোমার মেডিকেলের পরীক্ষাতে তোমার অনেক বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, যেমন ফিজিক্স থেকে আসে, কেমিস্ট্রি থেকে আসে, সাধারণ জ্ঞান থেকেও আসে, ঠিক আছে। আসলে কি সাধারণ জ্ঞান? অবশ্যই, কারণ এটা আসলে যাচাই করবে যে তুমি আপ টু ডেট নলেজে থাকছো কিনা, ঠিক আছে। জাস্ট একটা দিয়ে দেওয়া হয় 10 মার্কের। দেখি তোমার রাতুল ভাই এখন কি বলে, কি নিয়ে কথা বলে। আপ টু ডেট থাকছে কিনা, তাহলে তো আসলে কয়টা রিসার্চ পেপার থেকে প্রশ্ন করা উচিত আমার মনে হয়, ঠিক আছে। সাধারণ জ্ঞান রাখলে 2-3 মার্ক রাখতে পারে আমার মনে হয়, তাহলে আপ টু ডেট অ্যারাউন্ড 100-150টা রিসার্চ পেপার দিয়ে দিল, এখান থেকেও প্রশ্ন করা হবে একবারে লেটেস্ট, তাইলে না আপ টু ডেট থাকা বোঝায়। আমার যুক্তিতে আমি সেটাই খাটাইতে পারি, এখন বাকি বলতে পারছি না, ঠিক আছে। তো সে 60 মিনিটের যুক্তি দিল, সেটা অবশ্যই কিছুটা আমি একমত, কারণ ধরো তোমার কাছে রুগী আসতেই পারে, তো তোমার হাতে ধরো এমনও থাকতে পারে যে রুগীটা প্রায় মরা অবস্থায় চলে গেছে, তোমাকে সাডেন একটা ডিসিশন নিতে হবে, ওই টাইমে ধরো তুমি মাথা ঘুরে পড়ে গেলা, তুমি ডাক্তার মানুষ, তুমি মাথা ঘুরে পড়ে গেলা, তাহলে রুগী বাঁচবে কেমন করে? তো এখানে আসলে মানে এই জায়গাতে 60 মিনিট ঠিক আছে, তবে আমি মনে করি তাহলে আরও মনে হয় ভালো হয় এরকম করলে, পরীক্ষাটা 300 মার্কেরই নেক, 60 মিনিট না নিয়ে 180 মিনিট নেক, আর একটু মেন্টাল প্রেশার বাড়ুক, আমার মনে হয়। এটা আমার মতামত, আমি বলতে পারছি না ওই একমত হবে নাকি, একটু জেনে নেই, ঠিক আছে। আমি যে বুদ্ধিটা দিলাম হলে কি ভালো হয় না খারাপ হয়, একটু মতামত দিয়ে দিতে পারিস। ইটস অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্য স্কোপ অফ মাই ওপিনিয়ন। আচ্ছা, ও মতামত দিতে চাইলো না, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বুয়েটিয়ানরা জিতে গেলাম, ঠিক আছে, বুয়েট এদিকে জিতে গেলাম আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আচ্ছা, এবার আসি বুয়েটের পরীক্ষা নিয়ে, ঠিক আছে। তো বুয়েটের প্রশ্ন পদ্ধতি, মানে বুয়েটের প্রশ্নটা আমরা যা জানি বা আমাদের যদি মতামত নাও, তাহলে সচরাচর যে জিনিসটা হয়, মানে বুয়েটে আমরা কারা বুয়েটে পড়তে চাই, মানে বাচ্চাকাল থেকে এরকমই বলা হয় আমাদেরকে, কি হয় সেটা পরের কথা, মানে আমাদেরকে যা বলা হয় আমি সেটা বলতেছি। আমি কিন্তু বলি না কখনো ভাই, ঠিক আছে, ভালো করে শুনো, আমি কিন্তু বলি না। সচরাচর আমরা যেটা জানি এবং শুনি, যারা মুখস্থ বেশি করতে পারে বা যাদের মুখস্থ করা পেশা খুব ভালো লাগে মুখস্থ করতে, বুঝতে পারে না, খুব কষ্ট, ধরো অঙ্ক করলেও মুখস্থ করে, বায়োলজি পড়লেও মুখস্থ করে, তাদের নাকি মেডিকেলে পড়তে হয়। মানে আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবেই করেই বড় করা হয় সচরাচর, আমি জানি না পুরাটা, সে ভালো বলতে পারবে, সে মেডিকেলে প্রায় 5 বছর ধরে পড়তেছে, মানে আমাদের সাথে 16 থেকে 21, 5, হ্যাঁ ঠিক আছে, যোগবিয়োগ পারি। তো এই যে মেডিকেলে তাহলে মুখস্থ নাকি বেশি করতে হয়, প্রথা আছে, মানে প্রচলিত কথা, বুয়েটে নাকি তুলনামূলক মুখস্থ কম করতে হয়। তাহলে বাচ্চাকাল থেকে এরকমই বলা হয় হয়তো, যারা যখন থেকে শুনো যে যারা মুখস্থ বেশি করতে পারে বা মুখস্থ করতে ভালো লাগে তারা মেডিকেলে পড়তে পারে, আর যারা মুখস্থ কম করতে চায়, ম্যাথ ফিজিক্স একটু ভালো পারে, তাদের নাকি বুয়েটে পড়ার কথা। তো তোমাদের নাইম ভাইয়া তো আবার আইউটিতে ফার্স্ট হয়েছিল, বুয়েটে 51তম হয়েছিল, মানে বোঝো তার কিন্তু তার মানে ম্যাথ ফিজিক্সের দক্ষতা বেশ ভালো, অবশ্যই ভালো, অনেক ভালো, নাহলে তো হতো না। তো এই দক্ষতা নিয়ে তাহলে সে মেডিকেলে গেছে, আবার মেডিকেলে চান্স পেয়েও গেছে, অবশ্যই অত বেশি মুখস্থ করেনি, নিশ্চয়ই আমি যতদূর জানি অত বেশি মুখস্থ করেনি, তাহলে কি ওর মেডিকেলে পড়তে অনেক কষ্ট হয়েছে এই 5 বছর, এটা একটু জেনে নেই। আর তোমরা একটু নাইমের কাছে কোনো প্রশ্ন থাকলে করো, আমি প্রশ্নগুলো পড়ে নাইমকে তাহলে জানাই, আর আমি যখন কথা বলবো নাইম তখন প্রশ্নগুলো দেখবে তোমাদের। তো ঠিক আছে, দেখে ওকে জিজ্ঞেস করি যে ও তো তাহলে যেহেতু ম্যাথ ফিজিক্স অনেক ভালো ছিল, স্বাভাবিকভাবে যে কেউই বলবে ওর মুখস্থ করার ইচ্ছা এবং ক্ষমতা দুটাই কম হওয়ার কথা স্বাভাবিকভাবে, তাহলে ওর মেডিকেলে পড়তে আসলে কতটা পরিমাণ স্ট্রাগল হলো এই 4-5 বছর, একটু শুনে নিই ওর কাছ থেকে। আচ্ছা, মুখস্থর ব্যাপারটা হচ্ছে কি, মুখস্থ আসলে সব জায়গায় আছে, এটা একটা ফ্যালাসি যে বুয়েটে মুখস্থ নাই বা ইঞ্জিনিয়ারিং মুখস্থ নাই। আমি আসলে আমার অনেক বন্ধুকেই দেখেছি, ঠিক আছে, যারা আসলে 4-5 পৃষ্ঠার ম্যাথ মুখস্থ করেছে এবং তারাও আসলে বুয়েটে চান্স পেয়েছে। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু আমি একটা শিফট নিয়েছি এবং এই জিনিসটা হচ্ছে যে বারবারই তোমার রাতুল ভাই প্রচার করতেছে যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে মেডিকেল এসেছি, তো মেডিকেল অ্যাডমিশনে অবশ্যই মুখস্থর কিছু গুরুত্ব আছে, কিন্তু তার থেকে বুঝা পড়া এবং বুঝার পর মুখস্থ যদি তোমরা করতে চাও তার গুরুত্বটা অনেক বেশি। আর ফিউচার মেডিকেল লাইফে মুখস্থ তো লাগবে, অবশ্যই লাগবে। তুমি আসলে মানে ক্যানুলা হাতে নিয়ে বুঝতে পারো না যে আটারি কোথায় আছে, তোমাকে আগে জানতে হবে আটারি কোথায় আছে, ভেইন কোথায় আছে, দেন তুমি আসলে একটা এজুকেটেড গেস অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, যেহেতু আমি বললাম যে এখানে মুখস্থ রাখবে, আমার আসলে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি, প্রথম দিকে একটু সমস্যা হতো, বাট যত সময় গেছে আমি আসলে বুঝতে পেরেছি যে মুখস্থ তুমি যদি বুঝে পড়ো না অটোমেটিক্যালি হয়ে যায়।
এইরকম না যে তুমি 6-এর ঘরে নামটা মুখস্থ করছো, 6 6 6 2 12, 3 6 18, 4 6 24। তুমি আসলে অনেক ইন্টারঅ্যাক্টিভ ভাবে পড়বা, তুমি যেখানেই পড়ো না কেন। মেডিকেলও দ্যাটস নট এ বিগ ডিল। তার মানে দেখো, তার কথা থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বুঝতে পারলাম, ঠিক আছে? তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো, মুখস্থ শুধু করাটা আসলে কোনো সমাধান না। প্রত্যেকটা জায়গায় আসলে বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি ডাক্তারি পড়াতেও হয়তো মানে মুখস্থ করে অনেক ভালো রেজাল্ট করতে পারতে পারো, কিন্তু ধরো এই যে ধরো করোনা বা কোভিড-19 আসলো, রোগটা কিন্তু আগেও ছিল, কিন্তু ধরো মানে ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক কিছুই কিন্তু নতুন, মানে আক্রমণের ধরনও নতুন। তো প্রত্যেকটা জায়গায় তুমি যদি না বুঝে, ধরো ভাইরাসের গঠন মতন না বুঝে ধরেই মুখস্থ করে ফেললা, তোমার কিন্তু ট্রিটমেন্ট দিতে গিয়েও বাঁধবে। মানে বিষয়টা কি, মুখস্থ থেকে বের হয়ে আসতে হবে। তার কথা শুনে আমার এটাই মনে হলো, ঠিক আছে? মানে একটাই কথা, মুখস্থ থেকে বের হয়ে আসতে হবে। তো এখানে আমার একটা কথা আমার মনে পড়লো, ঠিক আছে? বিভিন্ন ধরনের ছন্দ হয়। ধরো মেডিকেলে তারা ডাক্তারি পড়ার সময় অ্যানাটমিতে আবার এগুলা করে নাকি, বায়োকেমিস্ট্রিতে আমি জানি না, একটু জিজ্ঞেস করে আছে তো মেডিকেলে পড়ার সময় কি করেছে। কারণ তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নাও, সচরাচর অনেক ক্ষেত্রে দেখা যায় কি কি যেন ছন্দ করো, প প প ছ ছ ছ গ গ গ, এটা নাকি কোনো একটা জিনিসের কোনো একটা বৈশিষ্ট্যের প্রকাশ, এরকম কি করে যেন বা ছন্দ মুখস্থ করে আমি জানি না। আমি ব্যক্তিগত জীবনে কখনো পারিনি, ঠিক আছে? আমি যখন প্রিপারেশন নিতাম, মেডিকেল প্রিপারেশন নেইনি, কিন্তু আমার কখনো আসলে মনে থাকতো না আসলে কি ছন্দ মুখস্থ করে কীভাবে সম্ভব আমি জানি না। ওরা যে কি করে একটু শুনে নেই, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে আচ্ছা, ছন্দ যে জিনিসটা আছে না, ছন্দ হচ্ছে সময়ের সাথে সাথে নাম পাল্টায় ফেলে। তো ইন্টার পর্যন্ত নাম থাকে তার ছন্দ, ইন্টার পর তার নাম হয়ে যায় নেমোনিক্স। ওরে বাপরে, আই এম রাইটিং ইট ডাউন ফর ইউ। দেখতে পাবেন ওরা একটু এদিকে হোটেলে। আচ্ছা, ওকে, আই হোপ নাও ইউ ক্যান সি নেমোনিক্স। সো ব্যাপারটা অনেকটা এইরকম যে গ্রামে হচ্ছে যে ডিম ভাজা, শহরে অমলেট, ঠিক সেই রকম। মানে আমরা 12 পর্যন্ত বলি ছন্দ, তারপর আসলে নাম হয়ে যায় নেমোনিক্স। আসলে নেমোনিক্সের ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ না, বেটার হচ্ছে যে যেভাবে মনে রাখতে পারে বা যে যেভাবে বোঝার পর ওইটাকে আসলে লাইক ফার্স্ট রিক্যাপিচুলেট করার জন্য যে যেইভাবে আসলে মাথায় নিতে চাই। আমি আসলে খুব বেশি নেমোনিক্স ডিপেন্ডেন্ট হইনি, এমনও না যে একদমই নেমোনিক্স ছাড়া ছিলাম। দুই একটা সময় অবশ্যই নিজেও নেমোনিক্স পড়েছি। তার মধ্যে আমার একটা মনে আছে, হ্যাঁ, নামের কাছে নেমোনিক্স জানতে চেয়েছে সবাই এইটা, এবং এটা আসলে একটু মজার, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের হাতের দেখবা বোনস আছে, ঠিক আছে? বোনসটা এরকম, লাইক ফার্স্ট আছে হিউমেরাস, আই হোপ ইউ ক্যান সি, তারপর আছে রেডিয়াস আলনা, তারপর আছে কার্পাল বোনস। আমার কথা কি বুঝতে পারলা? হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল বোনস, দ্যাটস হিয়ার ইন মাই রিস্ট। আমি তো বুঝতে পারছি না ওরা কেমন করে বুঝতে আচ্ছা, পারছে, কঠিন কঠিন কথা। যাই হোক, কার্পাল বোনটা এরকম, যেটা হচ্ছে তোমার কবজিতে থাকে। তো এর নেমোনিক্সটা আসলে অনেক সুন্দর ছিল, অনেকটা এরকম ছিল, শি ইজ টু পিটি, ট্রাই টু ক্যাচ হার। কীভাবে এখান থেকে কার্পাল বোনের নাম মনে রাখা যায় সেটা তোমরাই বের করো, বাট এটা আমার মনে আছে কারণ এটা আসলে একটু মজার ছিল। যাই হোক, তোমার আতুল ভাইকে মাইক দিলাম। আচ্ছা, তো এখানে দেখো বিষয়টা হচ্ছে ছন্দ নিয়ে একটা কথা বলি। তোমার নিজের মাথার মধ্যে থেকে যদি কোনো কিছু তুমি বাইর করতে পারো, এটা আসলে তোমার মনে থাকে, ঠিক আছে? আমি যদি প্র্যাকটিক্যালি হিউম্যান কম্পিউটার ইন্টারফেস থেকে যেইটুকুটা বুঝেছি, মানে জ্ঞান থেকে, তোমার নিজের মাথা থেকে যদি কোনো একটা জিনিস মনে করতে পারো তুমি, বা তোমার মনে হয় ওই জিনিসটা আসলে তোমার মনে রাখে বা মনে থাকে। কিন্তু ধরো তুমি যদি অ্যারাউন্ড 5000টা ছন্দ যদি তুমি মনে করো, ধরো বায়োলজি বইয়ের টোটাল টপিক্স থেকে, তার সাথে মানে ফিজিক্স কেমিস্ট্রি মিলে ধরো 5000টা ছন্দ, সবই কোনো না কোনো চোথা মোথা, মানে ধরো কোনো না কোনো, একটু বইটার ভাষায় বললাম তো, কোনো না কোনো ধরো কি বলে গাইড মাইড থেকে তুমি মুখস্থ করছো, না বুঝে কিছুই জানো না ওই জিনিসটা কি, এটাই জানো না। ওই যে নাইম বললো না হিউমেরাস ফিমার, তুমি এটাই জানো না যে হিউমেরাস ফিমার আসলে হাড্ডি, এটা তো জানা লাগবে তোমার। তা না জানে তুমি ছন্দ মুখস্থ করছো, হ মা ফ ফ খা খা খা, তাহলে কিছু তোমার কিছুই মনে থাকবে না, ঠিক আছে? তো তুমি যদি বুঝে নিজের মাথা থেকে কথাটা মনে করো, তখন এই জিনিসটা তোমার অনেক কাজে লাগতে পারে, ঠিক আছে? এটা অবশ্যই লাগতে পারে, এনি টাইম লাগতে পারে। কিন্তু না বুঝে তুমি জানো না জিনিসটা, তোমার মুখস্থ করে আসলে কোনো কাজ মনে হয় হওয়ার কথা না। আচ্ছা নাইম, এখানে তুষন কুমার তোকে জিজ্ঞেস করেছে, ভাই কি করে 2 জায়গায় চান্স পাবো, বলেন ভাই কি করে 2 জায়গায় চান্স পাবো? 2 জায়গায় না তো, ও তো 13-14 জায়গায় চান্স পাইছে রে ভাই, যেখানে পরীক্ষা দিতে সেখানে, তাহলে ওটাই বলো কি করে চান্স পাবে। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল এখানে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে টার্গেট একটা করো, ঠিক আছে? মানে ফার্স্টে তুমি আসলে
এইভাবে টার্গেট করতে পারো না যে আমি 2 জায়গাতেই পড়বো, কারণ আলটিমেটলি তুমি বাংলাদেশে একটাই সাবজেক্টে একটা ইউনিভার্সিটিতে পড়বা, তো তোমার অনেক বেশি ইউনিভার্সিটিতে বা জায়গাতে চান্স পেয়ে আসলে তেমন কোনো লাভ নাই। হ্যাঁ, পেলে ভালো, কিন্তু টার্গেট সবসময় শুরুতে একটা রাখবা। কারণ যেটা হয়, মনে করো তুমি 2 নৌকাতেই পা দিলা, 2 নৌকা যতক্ষণ প্যারালালে একই স্পিডে চলবে ততক্ষণ কোনো সমস্যা নাই। যখনই একটা নৌকার স্পিড বেড়ে যাবে তুমি পড়ে যাবা, যখনই 2টা প্যারালালের জায়গায় অ্যান্টি প্যারালাল হয়ে যাবে বা প্যারালালটা নষ্ট হয়ে যাবে, যেই মোশনটা ছিল, তখনই তুমি আসলে নদীতে পড়ে যাবা। এবং আমি যখন পাস করেছি, সত্যি কথা বলতে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি যখন অ্যাডমিশনটা ক্লিয়ার করলাম, মানুষের মধ্যে আসলে এই ধারণাটা আমার আশেপাশে কিছু মানুষের মধ্যে ঢুকে গেছিলো যে একসাথে মেডিকেল এবং বুয়েটে চান্স পাওয়া সম্ভব। এটা আসলেই সম্ভব, কিন্তু তার মানে না যে একটা ভাইয়া চান্স পেয়েছে বলে তুমি ওই মোমেন্টই সেট করো আমি 2 জায়গাতে তা চান্স পেয়ে তুমি সবাইকে হচ্ছে যে শো অফ করবে যে আমি 2 জায়গাতে চান্স পেয়েছি। দ্যাটস নট ইম্পর্টেন্ট। টার্গেট একটা করো, ঠিক আছে? যদি তুমি ভালো পারফর্ম করতে পারো তাহলে তুমি 2 জায়গাতেই চান্স পেতে পারো, 3 জায়গাতে চান্স পেতে পারো। এমনকি মনে করো যে আনডিসকভার্ড যে এরিয়াগুলো আছে, যেমন তুমি আসলে দেখা যাচ্ছে হার্ডকোর ইঞ্জিনিয়ার প্রিপারেশানে আছো, অথবা খুব মানে প্যাশন নিয়ে মেডিকেল প্রিপারেশান নিতেছো, স্টিল তোমার হচ্ছে যে দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটির ঘ ইউনিটেও চান্স হয়ে যেতে পারে। বাট প্রাইমারি টার্গেট একটা রাখবা, কখনোই লাইফে 2 নৌকাই পা দিবা না। আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, এখানে তোমাদের প্রশ্ন এসছে এবং দেখলাম শুভ ভাই একটা খুব ভালো কথা বলেছে, কিন্তু এমন ছন্দ মনে রেখে কোনো লাভ নাই যে ছন্দ মনে রাখার জন্য তোমার আরও ছন্দ বানানো লাগবে, ঠিক আছে? তাই এরকম ছন্দ থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হেল্পফুল। আচ্ছা, তো এরপরে খুব ভালো একটা কথা কিন্তু নাইম বলেছে, ঠিক আছে? যেমন আমরা দুইজন কিন্তু ধরো দুইজনই বুয়েটে চান্স পাইছি, দুইজনই আইআইটিতে চান্স পাইছি, দুইজনই মেডিকেলে চান্স পাইছি, 13টা জায়গায় দুজন মিলে একসাথে পরীক্ষা দিয়েছি, 13টা জায়গায় চান্স পাইছি, ঠিক আছে? এটা হচ্ছে সোজা সাপটা কথা। এটার মিনিং কিন্তু এটা না আমরা দুইজনের কেউ কোনোদিনই চেষ্টা করিনি, কোনোদিন ইচ্ছাও ছিল না যে আমরা 2টা জায়গায় চান্স পাবো বা পাইতেই হবে, এরকম কোনো ডিটারমিনেশন একটা দিনও ছিল না। এবং আমাদের যত বন্ধু বান্ধবীরা আছে যারা 2টা জায়গায় চান্স পেয়েছে, ব্যক্তিগতভাবে আমি কাউকেই চিনি না, ভালো করে শুনো, ব্যক্তিগতভাবে তাদের কারোই ইন্টার থেকে বলো আর এসএসসি থেকে বলো আর অ্যাডমিশন টাইমে বলো 2টা জায়গায় চান্স পেতে হবে এরকম কোনো ডেসপারেট থিঙ্কিং কারো ছিল না। ভালো করে খেয়াল করো কথাটা, আবারও বলতেছি, যারা 2টা জায়গায় চান্স পেয়েছে তাদের কারোই 2টা জায়গায় চান্স পেতে হবে এরকম ডেসপারেট থিঙ্কিং ছিল না। যাদের 2টা জায়গায় চান্স পেতে হবে ডেসপারেট থিঙ্কিং ছিল তারা কেউ কোথাও চান্স পায়নি, এটাই সত্য কথা কিন্তু, ঠিক আছে? আমার সাথে নাইম একমত হবে কিনা একটু শুনে নেই অল্প একটু। অবশ্যই এখানে একমত না হয় আসলে উপায় নাই, কারণ নিজের লাইফে দেখা এটা যে মানে ওই 2টাতে চান্স পাইতেছে, তুই পাবি না কেন? পাইলো না, কি করবে? মানে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার ইচ্ছা থাকতে পারে মনের মধ্যে, কিন্তু তোমার প্রিপারেশনের ডিরেকশন একটা দিকে হতে হবে। তার সাথে আমি জাস্ট একটা কথা বলি, যারা আমাকে চিনো খুব ভালো করে খেয়াল করবা, তোমরা যদি এই একটা জিনিস ডেভেলপ করো ভাইয়ারা, সেটা হচ্ছে বেসিক মানে কি আমি তোমাদের অনেক দিন বলেছি, নিজে যে জিনিসটা পড়তেছো লিখতেছো সেই জিনিসটা বুঝছো কিনা, নিজে অন্যকে বুঝাইতে পারতেছো কিনা, নিজে লিখতে পারতেছো কিনা, অথবা ফিল করতে পারতেছো কিনা রিয়েল লাইফ থেকে, ঠিক আছে? সোজা সাপটা কথা, এই যে একটা লাইট জ্বলতেছে উপরে বা যেখানে, লাইটটার পাওয়ার তুমি প্যাকেট দেখে বাইর করতে পারো কিনা, এইগুলাই হচ্ছে ফিলিংস। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি 2 জায়গায় চান্স পাইতে পারো, না পাইলে তোমার কি যায় আসবে ভাই? আমি যেমন 2 জায়গায় চান্স পাইছি, একসাথে কি ডাক্তার ইঞ্জিনিয়ার 2টা হইতে তো পারবো না, লাভ কি? ওটার কিন্তু কোনো লাভ নাই। সো প্রিপারেশন তুমি একটারই নিবা, বাট বেসিকটা ক্লিয়ার করে নিবা, তাহলে কি হবে, তোমার প্রবলেম হবে না। তো আমরা আবার তোমাদের প্রশ্ন নেওয়ার আগে আমি একটা মজার কথা একটু বলে নিই, ঠিক আছে? এবার আমরা মেডিকেল এবং বুয়েটের ক্যাম্পাস লাইফ নিয়ে একটু তর্ক বিতর্ক করবো। অনেক অ্যাডমিশন নিয়ে তর্ক বিতর্ক করলাম, আমরা একটু এবার ক্যাম্পাস লাইফ নিয়ে তর্ক বিতর্ক করব। তো তার আগে তোমাদের কাছ থেকে একটু প্রশ্ন উত্তর নিয়ে নিই, মানে একটা অপশানের ওপিনিয়ন নিয়ে নিই। তোমরা একটু ভোট দাও তো, আমাদের দুজনের কথাবার্তা শুনে কি মনে হলো ভাইয়ারা বলো তো? বুয়েটে চান্স পাওয়া সোজা নাকি মেডিকেলে চান্স পাওয়া সোজা? একটু কমেন্ট করো তো। বুয়েটে চান্স পাওয়া সোজা মনে হলো নাকি মেডিকেলে চান্স পাওয়া সোজা মনে হলো তোমাদের কাছে? একটু কমেন্ট করো, বুয়েট মেডিকেল এইটুকুটা লিখে কমেন্ট করলেই হবে। অথবা মানে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে এরকম যে আমাদের কথাবার্তা শুনে তুমি কোথায় পড়তে চাও ইন ফিউচার, মেডিকেলে নাকি বুয়েটে? এইটুকুটা কমেন্ট করো, একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমরা আসলে পড়তে চাও কোথায়। আমাদের কনভারসেশন শুনে কোথায় মনে হলো। হ্যাঁ, এখানে তানভীর নামে একজন কমেন্ট করেছে, তন্ময়,
আইওটি জিনিস কি? আইওটি এমন একটা জিনিস যেখানে সিএসসি সাবজেক্ট ওই নিজেই পড়তেছে, বুঝলা? ফাঁস করে দিলাম কিন্তু, ও নিজে, আবার আমার ছাত্র তো, মানে আইওটি এমন একটা জিনিস, ও নিজেই সিএসসি তে পড়তেছে, ওখানে আবার কমেন্ট করতেছে আইওটি কি জিনিস। তাহলে বুঝে নাও তোমরা কি জিনিস। আচ্ছা, এখানে দেখছি এরা তো বুয়েট মেডিকেল বুয়েট, কি ব্যাপার? 2 3 আরো 2টা কমেন্ট পড়ি দেখি। ওমা, আবার দেখি মেডিকেল, এই যে আবার মেডিকেলে যারা পড়ে, ঠিক আছে, এরাও দেখতেছি মেডিকেল কমেন্ট করতেছে। কি রে, আগে থেকে ঘুষ টুস দিয়ে আসছিলিস নাকি? চকলেট, অ্যালপেনলিবের, ডেরি মিল্ক, ও ঘুষ দেয়নি বলতেছে, ঠিক আছে। আচ্ছা, দুইটাই কঠিন, দুইটা কঠিন না আসলে, দুইটাই সহজ। আমি বলবো ভাইয়া এবং আপুরা, দুইটাই অনেক সহজ, কোনোটাই কঠিন না যদি তোমার প্রিপারেশন লেভেলটা ঠিক থাকে, গাইডলাইন সঠিক থাকে, তুমি যদি চেষ্টা করো। তো আমরা এবার চলে আসবো ক্যাম্পাস লাইফ নিয়ে। ওটার ভোট নিলাম, তো ভোট দেখে যেটা বুঝতে পারলাম, তোমাদের কাছে কাঠিন্য 50% মনে হচ্ছে, এরকম টাইপেরই ভোট হইলো, ঠিক আছে, এক পার্শ্বিক যায়নি। তো ঠিক আছে, সেটা নিয়ে যাইতে পারলাম না, আমরা দুজন জিততে পারলাম না। তো আমরা এবার একটু আলোচনা করব বুয়েট এবং মেডিকেলের ক্যাম্পাস লাইফ নিয়ে, ঠিক আছে। দেখো বুয়েটের লাইফ কেমন, দেখো বুয়েটের পড়াশোনার স্টাইলটা কেমন। দেখো, আমাদের সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে 160 ক্রেডিট পড়তে হয়, এটা এমন একটা জিনিস, এটা কিছু একটা জিনিস, ঠিক আছে। তো 160 ক্রেডিট মানে কি, আমি একটু করে তোমাকে বুঝাই। দেখো, 160 ক্রেডিট মানে 160কে 100 দিয়ে গুণ করো। আমাদেরকে ইন টোটাল বুয়েট লাইফে টোটাল 16,000 মার্কের পরীক্ষা দিতে হয়, জাস্ট চিন্তা করো। এই মার্কসের পরীক্ষা আমাদেরকে ইন টোটাল আমাদের বুয়েট লাইফ, যেটা 4 বছর হওয়ার কথা, আশা করি হয়, মানে ধরো 4 বছর হওয়ার কথা, 16,000 মার্কের আমাদেরকে পরীক্ষা দিতে হয় বুয়েটে। এখন তাদের মেডিকেলে তো আমি যতদূর জানি আগে 3টা পরীক্ষা ছিল প্রফ, এখন নাকি 4টা করেছে। আর আমাদের এই 16,000 মার্কের পরীক্ষা দিতে হয় 8টা টার্ম ফাইনাল পরীক্ষায়, 8টা, 4টা লিখলে আবার বিভ্রান্ত হবে, 8টা পরীক্ষায় দিতে হয়, ঠিক আছে। মানে মানুষের মেধা যাচাই করার কিন্তু একটা খুব ভালো জায়গা মনে হয়, তাই না? দেখি কি বলে। আচ্ছা, ওরা আসলে 16,000 মার্কের কথা বলবে, কিন্তু ওরা আসলে তোমাদেরকে দুইটা জিনিস হাইড করবে। একটা হচ্ছে ওদের পাস মার্ক, সেটা হচ্ছে 40%, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা হাইড করবে, যেটা নিয়ে তারা কোনো কথা বলবে না, সেটা হচ্ছে সিজিপিএ। এটা তারা সবসময় লুকিয়ে রাখতে পছন্দ করে, ঠিক আছে। এখন আসো আমরা মেডিকেলের দিকে একটু তাকাই, ঠিক আছে। মেডিকেলে আসলে তোমার পড়া মানে পুরা হচ্ছে যে যেই লাইফটা থাকে, আমাকে কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি আমি লিখতে গেলে? আচ্ছা, পুরা যেই লাইফটা থাকে সেটা হচ্ছিল 5+1। সো 5+1 মিনস 5 ইয়ার হচ্ছে কোর্স, 1 ইয়ার্স হচ্ছে ইন্টার্নশিপ, ঠিক আছে। তো এই 5 ইয়ারের মধ্যে তোমরা আসলে 4টা বড় বড় পরীক্ষা দিবা। প্রফ, ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ অ্যান্ড ফোর্থ প্রফ। মজার ব্যাপার হলো সবগুলোতেই পাস মার্ক হচ্ছে 60%। ওকে, দিস ইজ দ্য মার্কস রিকোয়ার্ড টু পাস ইন দ্য এক্সাম। এই তোদের অনেক ডাক্তাররা এটাকে 40% নামানোর জন্য আন্দোলন করছিল কয়দিন আগে, স্বপ্নে খেয়াল করে দেখেছিলাম। আচ্ছা, টাইমে নাকি 40%। এইবার আসো তোমরা যদি টার্মসের দিকে তাকাও, ওদের যেমন সেমিস্টার বললো না 8টা, আমাদের কিন্তু প্রত্যেক প্রফের আবার সেমিস্টার আছে, এবং সেমিস্টারগুলো ইউনিভার্সিটি এক্সামিনেশন। সো ফার্স্ট প্রফে আছে 3টা সেমিস্টার, সেকেন্ড প্রফে আছে 2টা সেমিস্টার, থার্ড প্রফে 2টা সেমিস্টার, অ্যান্ড ফাইনাল প্রফে আসলে 2টা প্রফ হয়, একটা হচ্ছে প্রি প্রফ, একটা হচ্ছে প্রফ। আরে আমাদেরও মেলা সিটি মিডি ল্যাব ফাইনাল মেলা কিছু হয়, ঠিক আছে। আচ্ছা, রিপিট কত কিছু দেয় আমাদের। সিটি তো আমাদেরও আছে, হসপিটালে গেলেই পাবা। সিটি আমাদেরও আছে, হসপিটালে গেলেই পাবা, 3,000 টাকা দাও, স্ক্যান করো। আচ্ছা, ওদের সিটির অ্যানালোগাস আমাদের আইটেম আছে, ঠিক আছে। মেডিকেল লাইফ নিয়ে যদি বলতে চাই, মানে যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স রিকাউন্ট করি, তাহলে হচ্ছে তুমি যেদিন মেডিকেলে চান্স পাবা, ঠিক আছে, সেই দিন থেকে তোমার জীবনে আসলে খুব রমরমা দিন শুরু হবে, ঠিক আছে। তুমি আসলে নিজেকে প্রিন্স মনে করবা বেসিক্যালি, বা তুমি যদি মেয়ে হয়ে থাকো প্রিন্সেস মনে করবা, প্রিন্স নাই, ঠিক আছে। এবং তোমার জীবনে সব থেকে আনন্দের সময়টা কাটবে মেডিকেলে যেদিন হচ্ছে তুমি হচ্ছে ফার্স্ট টাইম অ্যাপ্রন পরে ঢুকবা, ঠিক আছে। তার কিছুদিন হচ্ছে কিছু পড়াবে, কিছু বুঝবা, কিছু বুঝবা না, ভালো কথা। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে ব্যাচ ডে বা বিভিন্ন প্রোগ্রাম হবে, বিভিন্ন সেমিনারে হয়তো ঢুকে যাবা এক্সাইটেড হয়ে, এটাও ভালো লাগবে। কষ্ট শুরু হবে যেদিন থেকে আইটেম শুরু, ঠিক আছে। তারপর আর কোনো কিছু বলার নাই ভাই,
7 দিনের ছুটি পেলেও আলহামদুলিল্লাহ। না, সে কিন্তু বোঝাতে চাইলো মেডিকেল আসলে খুব কঠিন। তা আসলে কঠিন কিন্তু মেডিকেলেও আছে, বুয়েটেও আছে। জিনিসটা এরকম, মেডিকেলের প্রিপারেশন মানে মেডিকেলের পড়াটা অনেকটা ধরো মানে ফাঁকফুকর কম, ছুটি টুটি একটু কম তুলনামূলকভাবে। আমাদের বুয়েটের তুলনামূলক একটু ছুটি টুটি বেশি। আমাদের বুয়েটের চাপটা যখন আসে, চাপটা এক টাইমে প্রচুর চাপ আসে, আর ওদের চাপটা কন্টিনিউয়াসলি থাকে। মানে আমি একটু গ্রাফ আকারে দেখাই, ঠিক আছে? আমরা তো ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, ধরো আমরা একটু গ্রাফ আকারে যদি দেখাই, ধরো আমাদের বুয়েটের চাপটাকে আমরা এরকম করে চিন্তা করতে পারি। ধরো এই যে যদি গ্রাফ টাইপে রাখি, তাহলে ধরো এখানে চাপ, ঠিক আছে? তো চাপটা আমাদের ধরো একটু কম কম থাকতে থাকতে হঠাৎ করে এরকম বেড়ে আবার কমে গেল। এটা হচ্ছে বুয়েটের কথা, ঠিক আছে? এটা হচ্ছে বুয়েটের ঘটনা। আর মেডিকেলের চাপটা ধরো যদি এরকম হয়, তাহলে তাদের চাপটা এরকম বেশি থাকে, থাকতে থাকতে এক টাইমে অল্প একটু বেড়ে আবার এরকম, মানে চাপটা তাদের কন্টিনিউয়াসলি, যেটা আমার মনে হয় প্র্যাকটিক্যালি তুলনা করে। তো আমার বউকেও তো দেখতেছি, দেখো এই যে তাদের চাপটা কন্টিনিউয়াসলি একটু বেশি থাকে মেডিকেলের মানে বুয়েটের থেকে, কিন্তু আমাদের এই যে পিক টাইম, এই যে সামনে টার্ম ফাইনালের টাইমে আমাদের যে চাপটা থাকে রে ভাই, এই চাপটা ওদের অতখানি চাপ থাকে না আমি যতটুকু দেখেছি, ঠিক আছে? ওরা আবার রিটেন পরীক্ষাতে অত ভয়টাই পায় না, কিন্তু ভাইভাতে ব্যাপক ভয় পায়, ঠিক আছে? একটু ভয়টাই কেন পায় জানি না। তো মেডিকেলের চাপটা এরকম বছর জুড়ে থাকে, কিন্তু আমাদের মতো এরকম করে এক্সপোনেনশিয়াল হারে জেনারেলি চাপ মেডিকেলে বাড়ে না। তো এটা হচ্ছে পার্থক্য মেনলি। আমি যদি বলি তোমরা মেডিকেল না ইঞ্জিনিয়ারিং নিবা, তাহলে এবার তোমরা জাস্ট আমাদের এইটুকুটা কথার ভিত্তিতে, না এইটুকুটা কথা না, আর একটা কথা এখানে বলতে হবে। ধরো আমরা ধরো বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং যেগুলাতে পড়ি, আমরা সচরাচর অনেক ম্যাথ পড়ি, তার সাথে আমাদেরও মুখস্থ করতে হয়, মিথ্যা বলে কিছু লাভ নাই, করতে হয়, সত্য যা সত্য তাই। তো এখানে এমন এমন ঘটনা মানে এরকম যে ধরো আমাদেরও অনেক পড়া ইন্টারেস্টিং, অনেক পড়া আনইন্টারেস্টিং। মানে আমি যদি ধরো তোমাকে বলি 160 ক্রেডিট বললাম না, 160 ক্রেডিটের মধ্যে সাপোজ কারো 90 ক্রেডিট অনেক ভালো লাগতে পারে, ঠিক আছে? এক একজনের এক একজন। এইটুকুটা সেই লাগলো, ঠিক আছে? খুব ভালো, ধরো খুব মজা, খুব মজা, এইটুকুটা ক্রেডিট তোমার ভালো লাগলো, ঠিক আছে? খুব মজা। তাহলে বাকি যে 70 ক্রেডিট মনে হবে এগুলা জানের জ্বালা। এখন ওটা মেডিকেলেও লাগার কথা, ঠিক আছে? এইটুকুটা মনে হবে জ্বালা। কি বললাম? জ্বালা। এটা কিন্তু হইতেই পারে, ঠিক আছে? বুয়েটের মধ্যে পড়তে গেলে ধরো মানে অনেকগুলো সাবজেক্ট ধরো, তো 90টা যেমন ধরো স্পেশালি ম্যাক্সিমাম মানুষই কেন জানিবে, আমি দেখছি যে ফার্স্ট ইয়ারের দিকের যেগুলা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট যাদের থাকে, ওগুলাতেই মানুষরা আসলে অপছন্দ করে। কেন করে আমি জানি না। তো এই যে ধরো 90টা ভালো লাগতে পারে ক্রেডিট, আর বাকি 70 ক্রেডিট খারাপ রাখতে পারে, ওদের মেডিকেলেও মনে হয় অনেকে ওই যে হাড্ডি মাড্ডি দিয়ে অ্যানাটমি ম্যানাটমি অনেকেরই মনে ভালো লাগে না। দেখি কি বলে একটু শুনে নিই। আসলে তোমার রাতুল ভাই আসলে যে কথাটা বলেছে এটা আসলে সত্য। এখন বুয়েটে যেমন নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো বেশিরভাগের ভালো লাগে না, মেডিকেলের ব্যাপারটা ঠিক এরকম না। মেডিকেলে আসলে অনেকেরই অনেক সাবজেক্ট ভালো লাগে, অনেকের অনেক সাবজেক্ট ভালো লাগে না। যেমন যার হচ্ছে মনে করো যে ফিউচারে রিসার্চ করা বা ফিল্ড লেভেলে কাজ করার ইচ্ছা আছে, তার দেখা যাচ্ছে কমিউনিটি মেডিসিন অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? এটা জাস্ট মনে করো পাবলিক হেলথ টাইপের। আবার মনে করো যাদের হচ্ছে যে লাইক ক্যারিয়ারের সময় অনেকের দেখা যাচ্ছে যে মেডিসিন ভালো লাগে, অনেকের সার্জারি ভালো লাগে, আবার মেয়েরা যারা আছে তাদের অনেকের গাইনি ভালো লাগে, ঠিক আছে? আমার যেমন গাইনি খুব একটা ভালো লাগে না, যেহেতু আমি পাস করি না, এখন কোনো সাবজেক্টকে খারাপ বলবো না। তো হ্যাঁ, এইটা আসলে মেন কথা। আসলে প্রত্যেকটা সাবজেক্টই এরকম থাকে যে কিছু ভালো লাগছে, কিছু ভালো লাগছে না। আর আমি আসলে এটা বোঝাতে চাইনি যে মেডিকেল পড়া খুব বেশি টাফ। হ্যাঁ, মেডিকেলের সিলেবাসটা বড়, তবে তোমাকে যদি টিকে থাকতে হয় এখানে সবসময় ফ্লোর সাথে থাকতে হবে, লাইক গো উইথ দ্য ফ্লো। তুমি যদি গো উইথ দ্য ফ্লো করতে পারো তাহলেই তুমি এখানে টিকে থাকতে পারবা, সার্ভাইভ করবা, এবং হোপফুলি তুমি ভালোভাবে এই লাইফটা এনজয় করতে পারবা। তো তোমাদের মধ্যে একজনের কাছ থেকে পেলাম আজকে হট প্রশ্ন, মানে আজকে দারুণ প্রশ্ন। আমি প্রশ্নটা আগে বোর্ডে লিখি, নাইমের কাছেই প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা এখন পেয়ে যাবা, ঠিক আছে? যে ভাই আপনি আইইউটিতে ফার্স্ট হলেন, বুয়েটে চান্স পেলেন, ভেরি ইম্পর্টেন্ট আজকের হট টপিক। আইইউটি ফার্স্ট হইলেন, ঠিক আছে? বুয়েটে 51তম হইলেন, বুয়েটে 51তম হইলেন, তারপরে আপনি আরএমসিতে কেন ভর্তি হইলেন? সারা পৃথিবীর সবাই মনে হয় ওকে, ওর সাথে যার দেখা হয়েছে আমার মনে হয় যত ধারণা এই প্রশ্নটাই ওকে করে হয়তো। তো আইইউটিতে ফার্স্ট হইল, বুয়েটে 51তম হয়েও আরএমসিতে পড়ছে,
কেন কেন এই সিদ্ধান্ত কেন হলো, এটা আমরা ওর কাছ থেকেই শুনি। তারপরে তোমরা যদি এই রিলেটেড আরও কোনো প্রশ্ন করতে চাও করো, আমি ওকে জিজ্ঞেস করতেছি তোমাদের কমেন্ট থেকে, ঠিক আছে? যে বুয়েটে 51, আইআইটিতে ফার্স্ট হয়ে আরএমসি কেন বেছে নিল, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে বুয়েটে 51টা অত বেশি ফোকাসে না আসলেও আইআইটি ফার্স্টটা অনেক বেশি আসলে ফোকাসে এসেছে, এবং একসময় আমার মনে হয়েছে আমি আসলে আইআইটিতে ফার্স্ট না হলেই ভালো হতো, কারণ মেডিকেলে পড়ার প্রতিটা ধাপে আমাকে বারবার মানুষ এই প্রশ্নটা করেছে যে ভাইয়া, আপু, বাবা, কেন তুমি আইআইটি বা বুয়েট ছেড়ে মেডিকেলে আসলে? টু বি ফ্র্যাঙ্ক, আমি আসলে এখানে ওই মোমেন্টে আমার ফ্যামিলির চাপে এসেছিলাম। হ্যাঁ, এমন না, লাইক মনে করো যে টাইম টু টাইম আসলে মানুষের টার্গেট চেঞ্জ হয়। ছোটোতে স্বপ্ন দেখতাম মেডিকেলে পড়বো, বড় হয়ে একসময় মনে হলো না ইঞ্জিনিয়ারিং বেটার, মেডিকেলে চান্স পেয়ে গেলাম। তারপর চারিদিক থেকে আসলে প্রেশার আসা শুরু করলো মেডিকেলে পড়ার জন্য। আব্বু সব থেকে বেশি প্রেশার দিত, অনেক সময় দেখা যাচ্ছে মুখে বলতো না, আবার চাইতো। অনেক সময় হচ্ছে যে মামারা প্রেশার দিত, বা আশেপাশের দেখা যাচ্ছে আমাকে আপু যিনি ডাক্তার তিনি প্রেশার না দিলেও আসলে চাইতো যে আমি মেডিকেলে পড়ি, বা দুলাভাই অনেক সময় বলেছিল যে মেডিকেলে পড়ার কথা। আসলে মেডিকেলে তখন আমি এসেছিলাম আমার আব্বুর ইচ্ছায়, কিন্তু আসলে মেডিকেলে আসার পর আমার খারাপ লাগে নাই। প্রথম দিকে জাস্ট ইট ওয়াজ লাইক এ শিফট ফ্রম ওয়ান টার্গেট, ওয়ান ওয়ার্ল্ড টু অ্যানাদার ওয়ার্ল্ড। বাট তুমি আসলে সময়ের সাথে সব কিছুই মানিয়ে নিতে শিখে যাও, তো আমিও শিখে গেছি, এবং মেডিকেলে যখন পড়ছি ধীরে ধীরে এইটা আমার ভালো লাগতে শুরু করেছে। এবং আমি যদি এখনও ফ্রি টাইম পাই, চিন্তা করি যে আচ্ছা, আমার আসলে লাইফটা তো খারাপ না মেডিকেলে। আর এখানে তো আসলে আমরা যদি বলি কিছু না বলি, তাহলে এটা বলতে পারবো যে আমাদের মেডিকেলে আসলে যেই নলেজগুলো আমরা গেইন করি বা যে স্কিলগুলো গেইন করি, সেটা আসলে খুব রুট লেভেলে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? যেমন যে কোনো মুহূর্তে তোমার বাসায় একটা প্রবলেম হতে পারে, সেখানে তুমি একটা হেল্পিং হ্যান্ড। যে কোনো মোমেন্টে তোমার রিলেটিভদের কোনো প্রবলেম হতে পারে, সেখানে তুমি একটা হেল্পিং হ্যান্ড। তো সব মিলিয়ে আসলে খারাপ না, ভালোই। এবং আই থিঙ্ক ইট ওয়াজ মাই, ইফ নট বেস্ট, ইট ওয়াজ এ বেটার ডিসিশন। তো তোমরা মনে হয় তোমাদের আজকের সবচেয়ে মানে বেশি মানে যেই প্রশ্নটা এসছে তোমাদের কাছ থেকে, এবং কমেন্টেও আমি যেটা দেখছি, সেটার উত্তর অনেকেই পেয়ে গেছো। তো এখানে দেখো দুইটা জিনিস। প্রথম কথা হচ্ছে, সে এটা সবাই জানে যারা রাজশাহীতে যাদের বাসা, সচরাচর আমাকে আর নাইমকে সচরাচর মানে রাজশাহীতে ধরো যত পোস্টার মোস্টার ছিল 17 সালের দিকে, আমাকে, নাইমকে আর কথা, আমরা তিনজনই আসলে মেনলি খুব ফেমাস ছিলাম। তো ঘটনা হচ্ছে এটা, মানে তার মেডিকেলে পড়ার আসল কারণটাই আমার চাচা ছিল, মানে চাচার আসলে ইচ্ছা ছিল, শখ ছিল। তো শুধু চাচার না, তার নিজেরও কিন্তু একটা টাইমে অল্প একটু শখ ছিল, সেটা আমি জানি। আমি তোর সাথে ধরো ছোটো থেকে আমরা বড় হয়েছি, ওরও ইচ্ছা ছিল, ওটা না থাকলে সে পারতো না। তো চাচার ইচ্ছাটাই মেনলি, কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, একটা মানুষ যে আইইউটিতে ফার্স্ট হয় বা বুয়েটে ধরো 51তম হয়, তার আসলে মেডিকেলে অতটা প্যাশন না থাকলে সে কন্টিনিউ আসলে করতে পারার কথা না। কিন্তু মানে তার আসলে মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল না ফ্র্যাঙ্কলি, কারণ সে কিন্তু তোমরা জানো না যদিও, কিন্তু সে সেই টাইমে বাইরে যাওয়ার জন্য আইএলস পরীক্ষাও দিছিল, এবং যেখানে মানুষের 6 পেতে কান্নাকাটি হয়ে যায়, তার আইএলসে ব্যান্ড স্কোর 8। এটা একটা বিগ মার্ক, ঠিক আছে? তোমরা অনেকে যাদের কাছে কোচিং করো, তাদেরও আইএলসের মার্ক 8 নাই। নাইমের কিন্তু ইংলিশে আইএলসের মার্ক 8, সেটা একটা বড় স্কোর। যারা আইএলসের প্রিপারেশন নিয়েছো বা ইন ফিউচার নিবা, বিশাল বড় স্কোর। মানে মেডিকেল বাইরে যাওয়ার জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য সে অনেক ডেসপারেট। এবং একটা কথা বলে দিই, বুয়েট বা মেডিকেলে যদি তুমি তুলনা করো, বুয়েট থেকে দেশের বাইরে যাওয়া কম্পারেটিভলি মেডিকেলের থেকে অনেক সোজা। এটা তো ও তর্ক বিতর্কও করবে না আসলে, কারণ করে জিততে পারবে না, অযথা করে তো লাভ নাই। তো সেখানেও মানে বিষয়টা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে কেন গুরুত্বপূর্ণ পরে বলতেছি, আচ্ছা পরে না, এখনই বলে দিই। মানে আমরা কিন্তু একটা সমাজে থাকি, তো এখানে আমাদের বাবা মার সিদ্ধান্ত, শুধু সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া না, ধরো বাবা মার সিদ্ধান্তর জীবনে অনেক দরকার আছে। মানে আমরা যে সমাজে চলি, আমরা কিন্তু শুধু নিজের সিদ্ধান্তের উপর টিকে থাকতে পারি না। আমি আমার জীবনে আমার ফ্রেন্ডকে দেখেছি বুয়েটের টপ 100-এর মধ্যে প্লেস করছে, ভালো করে বুঝো। এবং কলেজ লাইফ থেকে জানি সে মেডিকেলে পড়বে, তার মেডিকেলে পড়ার ইচ্ছা, তার ডাক্তার হওয়ার ইচ্ছা। আমার নিজের ফ্রেন্ড আমার সাথে কলেজে পড়ছে,
কেউ ভুলেও তার নাম উল্লেখ করবা না, সেটা উল্লেখ করতে চাইও না, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস তোমাদের কারোর সাথে যেন না হয় এই ঘটনাটা, সেজন্যই বলতেছি। মানে তার নিজেকেও আমি দেখছি, তার কলেজ জীবনে তার ইচ্ছা হচ্ছে সে মেডিকেলে পড়বে, তার ফ্যামিলির ইচ্ছা সে মেডিকেলে পড়ুক, তার সমাজের ইচ্ছা, তার গ্রামের ইচ্ছা, তার বাসা গ্রামে, সেখানে বুয়েট কী জিনিস এটাও জানে না, কিন্তু ডাক্তার কী জিনিস এটা জানে, মানে তাদেরও ইচ্ছা সে ডাক্তার হোক। বাট সে ভর্তি হলো বুয়েটে, ভালো করে বোঝো, সে ভর্তি হলো বুয়েটে, আমার ডিপার্টমেন্টে ধরো ভর্তি হলো বুয়েটে দিয়ে, তার কোনো কারণে ধরো, দেখো একটা জিনিস, তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, তুমি যখন আশেপাশ থেকে কারো সাপোর্ট পাবা না, সবাই যখন তোমাকে তার নিরাশার কথা বলবে, তুমি বাসায় যাবা, তোমার বাবা বা মা ধরো তোমাকে তার হতাশার কথা বললো, তুমি কতক্ষণ টিকে থাকবা? এটা কিন্তু একটা সত্য কথা, ফ্র্যাঙ্কলি কথা। এই টাইমে কিন্তু কি হলো, সে নিজেও টিকে থাকতে পারলো না, তার তখন বুয়েটে ভালো লাগে না, কারণ তার নিজেরই তো কলেজ লাইফে ইচ্ছা ছিল ধরো সে মেডিকেলে পড়বে, বুয়েটে ধরো ভালো একটা প্লেস করছে, বুয়েট 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 চারিদিকে শুনে ভর্তি হয়ে গেল বুয়েটে, কিন্তু তার নিজের ইচ্ছাটাই সে বুঝতে পারে না, এটা একটা বিগ প্রবলেম। দিয়ে সে মেডিকেল থেকে বুয়েটে প্রথমবার ধরো খুব ভালো ঢাকা মেডিকেলে চান্স পাইছিল, সেকেন্ড টাইম দিয়ে আরেকটা মেডিকেলে সে ভর্তি হইলো, 5 বা 7.5 নাম্বার কাটা দিয়ে ভর্তি হইলো, এরকম মানুষ আমি দেখেছি। এখানে কি হইলো দেখো, প্রথমবার মেডিকেলের সিট নষ্ট হইলো, পরের বার বুয়েটের আরেকটা সিট নষ্ট হইলো, দিয়ে আবার সে মেডিকেলে গেল, তার জীবনের 1 বছর টাইম নষ্ট হইলো এবং সে 2টা সিট নষ্ট করলো। দ্যাটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু এটা কিন্তু দরকার ছিল না। মানে আসলে বাবা মারা আমাদের খারাপ চায় না, আর আমরা যদি ওই সেক্টরে যেতে পারি, দেখো আমি মেডিকেলে কেউ যখন মানে সত্যিকারে একটা ফেয়ার পরীক্ষার মাধ্যমে চান্স পায়, সে নিশ্চয়ই কিছু না পারলে চান্স পাওয়ার কিন্তু কথা না, সেখানে আসলে তাকে নিজে সে কি চায়, সে কিভাবে কোপ আপ করতে পারবে বা করতে পারে, এটা কিন্তু দরকার, এটা কিন্তু বিবেচনা করা দরকার। হ্যাঁ, এরকম যে নাই তা না, যে জোর করে মেডিকেলে ভর্তি করেছে, স্পেশালি আমি সরকারি মেডিকেলে খুব কম দেখেছি, কিন্তু প্রাইভেট মেডিকেলে জোর করে ভর্তি করছে এবং সেই ছেলে বা মেয়েটা মেডিকেলে কন্টিনিউ করতে পারে নাই, পরে 1-2 বছর পর 20-25 লাখ টাকা লস দিয়ে অন্য জায়গায় ভর্তি হয়েছে, এরকম ঘটনা খুব কম না, অনেক বেশি। এই জায়গা কিন্তু আলাদা, কিন্তু ধরো সে যোগ্য, সে ডিজার্ভ করে, সে নিজের যোগ্যতায় চান্স পেয়েছে, এবং অ্যাকচুয়ালি সে যদি পারে, মানে এমন কিন্তু কিছু নাই, ভালো করে খেয়াল করো, মেডিকেল বা বুয়েট কি পড়ানো হয় ভাই বা আপু, ক্লাস শুরুর আগে তুমি বুঝবা কেমন করে? আমরা বুয়েটে ক্লাস শুরু করার আগে যা চিন্তা করছি, বুয়েট কি আমাদের সেভাবে পড়ায়? ওরা মেডিকেলে ক্লাস শুরু করার আগে যা চিন্তা করছে, মেডিকেল কি ওকে সেইভাবে পড়ায়? কি পড়ায়, কিভাবে পড়ায়, সেটা কিন্তু আমরা জানি না, এবং তুমি কখনোই ওই প্লে লিস্টে, ওই ক্ষেত্রে যদি আগে থেকে না যাও, তুমি জানতে পারবা না ভাই। তো এখানে বিষয়টা হচ্ছে তোমার নিজের উপর বিশ্বাস থাকতে হবে এবং কনফিডেন্স লেভেল থাকতে হবে, এবং আসলে আমাদের জীবনে বাবা মার একটা ভূমিকা আছে, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আমরা জীবনে মানে ধরো মানে অনেকে জেদ করেই মাঝে মধ্যে, মানে তুমি যদি, হ্যাঁ এটা ঠিক, আমি বলি তোমরা যদি কেউ ডেসপারেট হও যে না আমাকে মেডিকেলেই পড়তে হবে, বাসা থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে বলতেছে, সেটা আলাদা কথা, আমাকে ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে, বাসা থেকে মেডিকেল পড়তে বলতেছে, সেটা আলাদা। কিন্তু ধরো তোমাকে তোমার বাবা মা বলতে পারতেছে না, কিন্তু তারা মনে মনে কষ্ট পাচ্ছে, আমার তো মনে হয় যে অ্যাজ এ সন্তান, মানে একটা ছেলে বা মেয়ে হিসেবে তোমার দায়িত্ব তাদের ফিলিংসটাকে কেয়ার করা, এটা অবশ্যই উচিত। যদি মানে মনে করো তোমার দ্বারা যদি পসিবল হয় তাহলে করে ফেলো, কারণ এটা কিন্তু ধর্ম মতে সব কিছু মতেই বলে আসলে। আর তার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সে মেডিকেলে গিয়ে, মানে সে কিন্তু চাচার জন্য গেছিল, যদিও চাচা তারপরে বেশি দিন থাকেনি, মানে সে যে জন্য গেছিল সে একটা আদর্শ ছেলের মতো দায়িত্ব পালন করছে, বাট তার ভাগ্যে তো জুটে না, বাট চাচা দেখে গেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম, আজ তো সে ফাইনাল ইয়ারে, এখন পর্যন্ত কিন্তু সে নিজেই বলল তার মেডিকেলে পড়া নিয়ে রিগ্রেট হয়নি। মানে বিষয়টা কিন্তু এরকম না যে আমি মেডিকেলে পড়তে বলতেছি, আমি বলতেছি তোমার আশেপাশে যে মানুষ আছে তুমি তাদেরকে কষ্ট দিবা না, তাদের সাথে কথা বলো। যদি তোমার জন্য ইঞ্জিনিয়ারিং পড়া অনেক ডেসপারেট হয়, তোমার অনেক শখ, তুমি একটা রকেট বানায় ফেলবা, তুমি কম্পিউটার ইনভেন্ট করে ফেলবা, তাদেরকে বোঝাও। তুমি যদি তাদেরকে বোঝাইতে পারো, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। কিন্তু অযথা তর্ক বিতর্ক, হানাহানি, মারামারি, গলায় দড়ি দেওয়া, এইগুলা থেকে বিরত থাকো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেননা এরকম মানে অনেককেই দেখেছি, ঠিক আছে? আমার যে বন্ধুর কথা বললাম, সে যখন মেডিকেলে ভর্তি হয়ে ক্যান্সেল করে বুয়েটে ভর্তি হলো, তার বাবা মা ফেন্ট হয়ে যাচ্ছিল, শকে ফেন্ট হয়ে যাচ্ছে। এই টাইমে তুমি জোর করে একটা জায়গায় ভর্তি হতে পারো না, কিন্তু তোমাকে অবশ্যই কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। তুমি এত জায়গায় পড়াশোনা করে কোনো লাভ নাই যদি তুমি তোমার বাবা মাকে কাঁদাও বসে থেকে, এটার কিন্তু কোনো বেনিফিট নাই। তোমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। এটা আমি এসএসসির যারা আছো, এইচএসসির যারা আছো, প্রত্যেককে উল্লেখ করে বলবো, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা আলাদা থাকতে পারে, তুমি কথা বলো, তুমি কমিউনিকেশন করো, তুমি বোঝাও, বাট কষ্ট দিয়ে আসলে বেশি কিছু করা যায় না।
একটা ওই যে তোমরা মনে হয় বাচ্চাকালে একটা বায়োজিৎ বোস্তামের গল্প শুনেছো না? তো বাবা মার কথার একটা দাম আছে আসলে জীবনে অনেক লাগে। আর সে কিন্তু নিজে খুব ভালো পারফরমেন্স করতেছে এবং অনেকেই আছে করে, অনেকে করে না তাও সত্য, ওই যে জোরপূর্বক কিছু হয় না, কিন্তু সে যদি জিনিসটাকে রিয়েলাইজেশন করতে পারে সেটা আসলে জীবনে অনেক কিছু, ঠিক আছে, এটা মনে করতে হবে। আমি অনেক ফ্রেন্ডকেই দেখছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাইছিল, জোর করে বাবা মা বুয়েটে ভর্তি করছে, সেটা আলাদা কথা, কিন্তু এইটাই বলতেছি জোর জবরদস্তি না, মাঝখানে একটা কমিউনিকেশন হতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো কথাটা আশা করি বুঝতে পেরেছো। একটু ওদের প্রশ্ন নিয়ে নেই। স্বপ্ন আর কি প্রশ্ন আছে? আচ্ছা একটু পরে নিব তোমাদের প্রশ্ন, আমি দেখতেছি। আচ্ছা কথা অবশ্যই নিব। তো তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবা যেন তোমরা অযথায় জেনে শুনে কষ্ট না দাও। তোমরা কথা বলবা, বোঝাবা, কমিউনিকেশন করবা, এটা অবশ্যই উপকারী, এটার অবশ্যই লাভ আছে। আর ঠিক আছে, এবার তাহলে আসি, ধরো মেডিকেল বা বুয়েট তুমি যেখানেই ভর্তি হও না কেন, আমার তো অ্যাকচুয়ালি মনে হয় যে বুয়েটে আসলে, হ্যাঁ এটা সত্য কথা, তুমি বাংলাদেশের যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের জায়গার থেকে বা যে কোনো জায়গার থেকে তুমি যখন বুয়েটে পড়বা তোমার জন্য সম্ভাবনার দুয়ার অনেক খুলে যাবে, সত্য কথা, বাস্তব কথা। আমি যেমন বুয়েটে পড়ার পর আমি যেখানেই যাই মানুষ একটু অন্যভাবে দেখে, এটা স্বাভাবিক কথা, কারণ তারা জানে যে এটা বুয়েট টেস্টেড বা বুয়েটটাকে মানে বুয়েটে সে চান্স পাইছে, তার এই পরিমাণ যোগ্যতা আছে। সে যখন মেডিকেলে যায় সে কিন্তু গ্রামেগঞ্জে সেটাও সুনাম পায় আশা করি, ঠিক আছে? তো সে কিন্তু সে কথা বলছে যে গ্রামে গেলে সে একটা মানে ধরো মানুষ অন্যভাবে দেখে, সব জায়গায় দেখে, অনেক জায়গায় ধরো আমাকে জিজ্ঞেস করে সিএসসি সাবজেক্টটা কি, বুয়েটে কি হয়, অনেকে এরকম জিজ্ঞেস করে, মেডিকেল এরকম হয় না। বাট সত্য কথা হচ্ছে তুমি অনেক দাম পাবা, অনেক স্কোপ পাবা, কিন্তু পড়াশোনা সব জায়গায় তোমাকে করতে হয়, সেটা বুয়েটে গেলেও করতে হয়, মেডিকেলে গেলেও করতে হয়, এটা সত্য। আর মেডিকেল নিয়ে মানে তার কাছে, নাইমের কাছে তাহলে একটু আমি জানতে চাই, অনেকে জানতে চাচ্ছে যে, অনেকেই প্রশ্ন করেছে আমি দেখলাম যে তোমরা করেছো যে ভাইয়া বায়োলজিও ভালো লাগে, আবার সায়েন্সের সাবজেক্টগুলো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিও ভালো লাগে, ভাইয়া প্রিপারেশন কোনটা নিব, এবং অনেকে লিখেও দিয়েছো সাথে মেডিকেলে পড়তে চাচ্ছি বা ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি, এটুকুটাও লিখে দিয়েছো। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসলে সন্দেহ করছো না, বাট মেডিকেলের আসলে একটা প্রথা আছে, প্রথা না, এটা আমাদের যে প্রথাগত সিস্টেম, এই যে ছন্দ মন্দ মুখস্থ করে জেনারেলি দেখা যায় যে মেডিকেলের প্রিপারেশন যারা নেয় তারা মেডিকেলে চান্স না হলে বাংলাদেশের কোথাও চান্স পায় না। তো এটা আসলে আমার মনে হয় মেডিকেল প্রিপারেশনের দোষ না, তুমি কোন জায়গায় প্রিপারেশন নিচ্ছ সেইটার দোষ, আমার যেটা মনে হয়। এখন নাইন কি বলবে এখান দিয়ে একটু শুনি। প্রশ্ন হচ্ছে ওদের বায়োলজি তার ভাল লাগে, তার সায়েন্সের সাবজেক্টগুলোও ভাল লাগে, সে মেডিকেলে পড়তে ইচ্ছুক, কিন্তু সে প্রিপারেশন নিবে কিনা সে ভেরি কনফিউজড। কি উপদেশ দিবি একটু দিয়ে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইন্টারের সায়েন্স আর অনার্স লাইফের সায়েন্স দুইটা আসলে সেম না। তুমি যখন ইন্টার পড়তেছো তখন তুমি আসলে পড়তেছো 100% বেসিক পড়তেছো, বাট তুমি যখন অনার্স লাইফে চলে এসেছো না, তুমি আসলে বেসিকের থেকে অ্যাপ্লিকেবল জিনিসগুলো বেশি পড়তেছো, এবং তোমাকে আসলে ওইভাবে তৈরি করা হবে যেটা আসলে আমাদের সোসাইটি বা আমাদের দেশের জন্য দরকার। তো তুমি যদি মনে করো যে তোমার বায়োলজি ভালো লাগতেছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগতেছে, ইটস আ গুড থিং, বাট তোমাকে আসলে দুইটা জিনিস প্রশ্ন করতে হবে। ইন দ্যাট কেস আমাকে যদি বায়োলজি ফিজিক্স আমি যেই প্যাটার্ন, সরি ম্যাথ ফিজিক্স আমি যেই প্যাটার্নে পড়েছি সেই প্যাটার্নটা অফ করে আমি টোটালি বায়োলজির প্যাটার্নটা পড়তে পারবো কি না, ঠিক আছে? দ্বিতীয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তোমার আসলে যখন তুমি মেডিকেলে আসবা, আমি মেডিকেলটা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, তোমার পড়া কিন্তু আসলে ইন্টারের মতো এত স্লো থাকবে না, তুমি আসলে অনেক র্যাপিড পড়বা, অনেকগুলো জিনিস ইনজেস্ট করবা, এবং হোপফুলি তুমি আসলে অনেকগুলো জিনিস আসলে ভালো পারফর্ম করে আসবা। যেমন আসলে সবগুলো নলেজই লাগে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমার কার্ডটা দাও, তোমরা কয়েকটা জিনিস আসলে খেয়াল করবা যে আসলে তোমাদের লাইফের টার্গেটটা কি, হোয়ার ডু ইউ wanna see yourself in future? আচ্ছা, এইগুলো কিছু না, আসলে তুমি তোমার ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, ঠিক আছে? আসলে বইটা এমন না যে যেটা তোমার আসলে ক্যারিয়ার 100% গাইড করবে। তোমার যদি স্বপ্ন হয় এইরকম যে আমি আসলে ইউনিকর্ন বানাবো, ইউনিকর্ন মানে ব্যাপারটা হচ্ছে কিছু স্টার্ট আপ যেগুলো খুব র্যাপিড গ্রো করে। আমরা যদি ইউনিকর্নের উদাহরণ দিই, টেসলা ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ ইউনিকর্ন, ঠিক আছে? তো তোমার যদি এইরকম টার্গেট হয় যে হ্যাঁ আমি এরকম ইউনিকর্ন বানাবো, তাহলে তোমার জন্য আমি বলবো ইঞ্জিনিয়ারিং বেস্ট। আমার কথা বুঝলা? এখন তুমি যদি ইন ফিউচার তোমাকে আসলে এইভাবে ড্রিম করো
যে তুমি আসলে মানুষের সাথে অনেক বেশি ইন্টারাকশন করবা, ঠিক আছে, তুমি আসলে মানুষের কথা শুনবা, তাদের প্রতি এমপ্যাথেটিক হবা, আপ টু ডেট থাকবা তোমার হচ্ছে যে নলেজে। এবং তুমি যদি বর্তমানে বাংলাদেশের কথা চিন্তা করো, আমি এখানে আসার আগে কিছুক্ষণ আগেই একটা নিউজ পড়লাম, সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে এপিআই বানাবে। এপিআই ব্যাপারটা অনেকটা এইরকম, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট। আমি যদি সোজা ভাষায় বলি, সেটা হচ্ছে ওষুধের মেইন যে উপাদান থাকে সেটাকে বলা হয় এপিআই। বর্তমানে পৃথিবীর বেশিরভাগই দেশ হচ্ছে এপিআই এর জন্য চায়নার উপর নির্ভরশীল। সো বাংলাদেশ কিন্তু একটা স্টেপ ফরওয়ার্ড নিচ্ছে, যেটা হচ্ছে যে স্টেট অফ দ্য আর্ট না হোক, বাট অনেক অ্যাডভান্সড লেভেলের। সো তুমি যদি নিজেকে হাম্বল পজিশন থেকে চিন্তা করো, তুমি মানুষের সাথে থেকে মানুষকে সাহায্য করবা, তার জন্য মেডিকেল ভালো। তুমি যদি চিন্তা করো হ্যাঁ আমি স্টেট অফ দ্য আর্ট কোনো কিছু ইনভেন্ট করবো বা দেশের জন্য লাইক স্ট্র্যাটেজিক কোনো অ্যাচিভমেন্ট করে যাব, তার জন্য আমি বলবো অবশ্যই মেডিকেল ভালো। কিন্তু তোমাকে আগে নিজেকে বসে চিন্তা করতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমি ওই এনভায়রনমেন্টে নিজেকে শ্যুট করতে পারবো কি না। দ্বিতীয় হচ্ছে আমার 5 বছর ক্যাম্পাস লাইফ, ঠিক আছে, ক্যাম্পাস লাইফ মোটামুটি মানুষের 25-26 বছরে শেষ হয়ে যায়। পোস্ট গ্র্যাজুয়েশনকে আমি ধরলাম না, কারণ এটা আসলে এটাও পড়ার মধ্যেই পড়ে, বাট আমি 25-26 বছরে শেষ হয়ে যায়, আমি এই পর্যন্ত ধরলাম। এই 25-26 বছর পর মানুষের যেই জীবনটা থাকে, রাইট নাও বাংলাদেশের মেবি গড়ায়ও 73 ইয়ার্স, এর মধ্যে তুমি আসলে 65 ইয়ার্স পর্যন্ত আসলে ওয়ার্কিং পিপুল বা নন ডিপেন্ডেন্ট পিপুল হিসাবে ধরা হয়। তো তুমি 25 থেকে 64 এই বছরটা তুমি তোমার ক্যারিয়ার লিড করবা। এই ক্যারিয়ারে তুমি যে পজিশনটা পাবা বা যেরকম লাইফটা লিড করবা, ওইটা তোমার ড্রিম কিনা এটা তোমাকে আগে থেকে চিন্তা করতে হবে, ঠিক আছে। আর যেহেতু আসলে সময় চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, এবং খুব র্যাপিডলি কিন্তু আসলে আমাদের স্কোপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যে জিনিস আমরা বাংলাদেশ একসময় চিন্তা করতাম না, ওই জিনিস কিন্তু আসলে বাংলাদেশে হচ্ছে। তো তোমরা একটা রাফ এস্টিমেশন নিতে পারো ইন ফিউচার আমি এই স্কোপটা বাংলাদেশ থেকে পাবো কিনা, বা তোমাদের যদি টার্গেট হয় আমি বিদেশে যাব, বিদেশে যে আমি ইন ফিউচার এই স্কোপটা পাবো কিনা বা এই স্কোপটা আমি অ্যাভেলেবল করতে পারবো কিনা, এরকম তুমি যদি চিন্তা করে নাও, এটা আসলে এমন ব্যাপার না যে তোমাকে রকেট সায়েন্সের মতো খুব বেশি চিন্তা করতে হবে। জাস্ট নিজের জীবন নিয়ে 1 ঘন্টা বসলে তুমি আসলে বুঝতে পারবে যে তোমার কোন লাইফে যাওয়া উচিত, ঠিক আছে। তবে যেহেতু আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি চাইবো যে আমার জুনিয়র আসুক, দ্যাট মিনস তুমি মেডিকেলে আসুক। আচ্ছা, তাহলে দেখো ও কিন্তু অনেক কঠিন কথা বললো, ঠিক আছে, আমারই বুঝতে খুব কষ্ট হলো, খুব বড় বড় কথা। তা আমি সোজা কথা বলি, ঠিক আছে, তুমি চাও কি এটা তুমি ঠিক করো, এবং একটু তাদের যারা মেডিকেলে বা বুয়েটে ভারী ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, একটু বড় ভাইদের সাথে কথা বলে দেখবা তোমার জীবনে যে লক্ষ্য কোন দিক থেকে গেলে সেটা তাড়াতাড়ি অর্জিত হবে। তুমি দেশে থাকতে চাও না দেশের বাইরে যেতে চাও, তুমি কি বিসিএস ক্যাডার হতে চাও, তুমি কি ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি কি একটা কোম্পানির মালিক হতে চাও না তুমি কি হতে চাও, এটা আগেই দরকার। এবং তার সাথে তুমি তোমার গোলটা ঠিক করে নাও। তোমার গোল মেডিকেল যদি হয়, তুমি মেডিকেল কোচিং করবা, মানে মেডিকেল টার্গেটই নিবা। তুমি কেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করবা? কারণ তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে তুমি তো শান্তিতে থাকবা না, তোমার তখন দুঃখ মনে হবে, তোমার মনে হবে ইস যদি মেডিকেলে পড়তাম তাহলে এই হতো। আবার তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলে তো মেডিকেল প্রিপারেশন নেওয়ার কোনো মানে যৌক্তিক কারণই নাই। তো অনেকে যেটা মনে করে যে ধরো একটা প্রিপারেশন নিলে, মেডিকেল প্রিপারেশন নিলে বাকিগুলো চান্স পাওয়া যায় না। তো আমি সত্য করে বলি, ভালো করে তোমার বেসিক ক্লিয়ার থেকে যদি তুমি প্রিপারেশন নাও, তুমি অবশ্যই চান্স পাবা। চান্স না পাওয়ার কোনো কারণ নাই। এবং যদি কোনো কারণে ধরো তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ, মেডিকেল সিট হয়ে গেলে অনেক ভালো জায়গাও চান্স পাবা। আমার যেই ফ্রেন্ডরা, অনেক ভালো ফ্রেন্ড যাদের বেসিক ভালো কিন্তু কোনো কারণে দুর্ঘটনাবশত মেডিকেলে চান্স পায় নাই, তারা ঢাকা ভার্সিটিতে অনেক ভালো ভালো সাবজেক্টে পড়তেছে, ঠিক আছে, এরকম করতে পারে। বাট তার প্রিপারেশনটা হতে হবে ভালো, তার বেসিক যদি ক্লিয়ার থাকে। আমরা দুজন যেমন আছি না, বুয়েটের টার্গেট করে মেডিকেলে চান্স পাইছে, এরকম আমার অনেক বন্ধুই আছে, আজকে লাইভেও আছে দেখলাম, ঠিক আছে, সে কিন্তু মেডিকেলের প্রিপারেশন নিয়ে বুয়েটে বেশ ভালো পজিশন করছে, 300 থেকে 400-এর মধ্যে চান্স পাইছে, এরকমও আছে। মেন ঘটনা হচ্ছে এখানে বেসিক, তোমার বেসিকটা ক্লিয়ার হতে হবে। এবং এই জন্যই মেডিকেলে তোমরা যারা সহজে চান্স পাইতে চাও, আমি বলছিলাম, আমি আর নাইম একটা টার্গেট করছিলাম যে ফিজিক্স সাবজেক্টটাকে তোমরা টার্গেট করবা একটু, কারণ এটাতে অল্প পরিশ্রম করে যদি তুমি বেসিকটা ক্লিয়ার করো, 20টা নাম্বার খুব সহজে ইনশিওর করা যায়। তাই আমরা জাস্ট, যেহেতু আমরা ফিজিক্স আগে থেকে ভালো পারি, দুজনই ফিজিক্স অলিম্পিয়াডে ছিলাম এবং ফিজিক্স তুলনামূলক বুঝাইতে ভালোই পারি, খুব সহজভাবেই পারি, তাই তোমাদের জন্য এই মেডিকেল ফিজিক্সের প্রোগ্রামটা নিয়ে আসা। আশা করি তোমরা যারা ভর্তি হবা, প্রাইসও কম, এখন ভর্তি হলে ক্লাস শুরু হওয়ার আগে 2200 টাকা পুরো
পুরা কোর্স ফি অনেক কম তুলনামূলকভাবে। আমি মনে করি এটা বেস্ট হবে তোমাদের জন্য, যারা সহজে মেডিকেলে মানে মেডিকেলটাও কভার করতে চাও, সাথে এইচএসসিটাও যেন কভার হয়ে যায়। কোনো ক্রমে তোমার মেডিকেল পরীক্ষা খারাপ হলে তুমি অবশ্যই ভার্সিটির পরীক্ষায়ও ফিজিক্সে অনেক ভালো করবা, কারণ তোমার বেসিকটাই সব। ঠিক আছে ভাইয়া বাপুরা, বেসিকটাই সব, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবার তো তোমাদের আর যাদের যাদের প্রশ্ন আছে একটু প্রশ্নগুলা করো, তোমাদের প্রশ্নগুলা একটু দেখি। ঠিক আছে নাইম, তুই একটু দেখ প্রশ্নগুলা। দেখতে আসলাম, আচ্ছা দেখি দেখি। আর কোনো প্রশ্ন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। ঠিক আছে, তোমাদের যে কোনো প্রশ্নর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের প্রশ্ন আচ্ছা না, তোমার কমেন্ট দেখে একটু অবশ্যই স্থির থাকলাম হালকা পাতলা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে রাতুল ভাই পুরা মাইকেল জ্যাকসন। ও মা, এটা কোনো কথা বললা রে ভাই, মাইকেল জ্যাকসন বানাই দিলাম আরে, হাই হাই হাই। ঠিক আছে, আর একটু বেশি নাচানাচি করবো। ঠিক আছে, আসলে নড়াচড়া করতে ভাল লাগে, স্থির দাঁড়ায় থাকতে কেমন বিরক্ত লাগে বলো। আচ্ছা আচ্ছা, তোমরা প্রশ্ন করো ততক্ষণ হচ্ছে আমি তোমাদের একটা মজার জিনিস বলি, বুঝলা? তোমরা যখন মেডিকেলে আসবে না, মেডিকেলে ফার্স্টে যে বইগুলো মানুষ পায় সেটা হচ্ছে মনে করো বাটার পেপার। বাটার পেপারে একদম সুন্দর কালারফুল হচ্ছে যে কিছু ছবি থাকে, ঠিক আছে? মনে হয় যে রাত জেগে জেগে খালি ছবিগুলোই দেখি। আর তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাও, জাস্ট এটা ফান, এটা কিন্তু আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তোমরা পাবা মনে করো নিউজ পেপার প্রিন্ট করা কিছু বই, বুঝলা? এটা তো মারাত্মক কথা হয়ে গেল। ঠিক আছে, সে কি বুঝাতে চাইলে চিন্তা করো যে মেডিকেলে যারা পড়বে এরা খুব সুন্দর সুন্দর রঙিন বই পড়বে, আর আমরা যারা বইটা পড়ি বা ইঞ্জিনিয়ারিং সচরাচর পড়ি, আমরা বুঝাইতে চাচ্ছি আমরা পচা গচা বই পড়ি। জিনিসটা কিন্তু এরকম না, জিনিসটা এরকম, আমরা মিতব্যয়ী। পৃথিবীর প্রেক্ষাপট বাদ দাও, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে ফটোকপি পড়লে হয় আমাদের কি দরকার রে ভাই 50-60 হাজার টাকা খরচ করা, আমার যদি 500 টাকার বইয়ে কাম চলে। তাহলে দেখো মেডিকেলে পড়তে গেলে কিন্তু এদিকে বইয়ের কস্টিংটা বেশি লাগে, তুমি কালার কালার বই পড়বা, মোটা মোটা তেলা তেলা পেপার পড়বা, কস্টিং বেশি না? ইঞ্জিনিয়ারিংয়ে কি একটু দেখতে খারাপ হোক, পিডিএফ তো আছে ওখানে সুন্দর সুন্দর দেখতে লিখবো, আর একটু কমা পেপারের বই পড়লাম, সমস্যা কি? টাকা বাঁচালেন তো। ওই পেপারটার জন্য কতগুলা গাছকে শহীদ হতে হয়েছে চিন্তা করো। যেমন তোমরা যারা অ্যাসাইনমেন্ট ভাই একদিকে লিখতেছো, খুব মনে কষ্ট লাগতেছে, চেষ্টা করেছিলাম একটা পোস্ট দিয়েছিলাম যেন স্কুল কলেজে সব টিচার দেখে, শিক্ষা মন্ত্রণালয় দেখে, পৃষ্ঠার অপোজিট মানে একটা পাতার উল্টা পৃষ্ঠা যেন নষ্ট না হয়, একটা গাছ মানে একটা পৃষ্ঠার জন্য গাছ শহীদ হইতে হয়, বুঝলা? গাছও তো মানে জীবন আছে, সে শহীদ হইলে কষ্ট না? তো এটা আসলে একটা কঠিন জিনিস। ঠিক আছে, সে কথা বললো সে রঙিন রঙিন জিনিস পায়, কিন্তু গাছগুলাকে শহীদ করে, এটা কি ঠিক বলো? তোমরাই বলো এটা ঠিক না। ঠিক আছে, আমার মনে হয় ঠিক না। আবার কি জানো বলবে দেখি তো। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে মেডিকেলে কি না পড়ে পাশ করা যায়? সেই অবশ্যই যায়। মেডিকেলে কেন, পৃথিবীর কোথাও আসলে না পড়ে পাশ করা যায় না, ঠিক আছে? তোমাকে অবশ্যই পড়তে হবে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আচ্ছা, আর আরেকজন লিখেছে যে আমি কেমিস্ট্রি একটুও পারি না, সো আমি কোথাও চান্স পাবো না। এবং দেখলাম আরেকজন আবার তার সাথে সহমত হয়েছে, সেম ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে নিজের উপর যদি কনফিডেন্স থাকে তাহলে যে কোনো জায়গায় চান্স পাবা। পারো না এমন কিছু না যে আসলে এটা রকেট সায়েন্স না, ঠিক আছে? রকেট সায়েন্স এমন কিছু না, মানুষই অর্জন করেছে, মানুষই তৈরি করেছে, মানুষই পড়তেছে, ঠিক আছে? তো তুমি যদি একটু ডিটারমিনেশন নিয়ে পড়াশোনা করো, বুঝে পড়া শুরু করো, তুমি অবশ্যই যেখানে ইচ্ছা, তোমার যেখানে স্বপ্ন সেখানে চান্স পাবা। না পড়ে অটো পাস করলাম ভাই, অটো পাস মেডিকেলে নাই রে ভাই, করোনার মধ্যে পরীক্ষা দিয়েছি, হয়তো করোনার মধ্যেই ক্লাস করব, আবার হয়তো করোনার মধ্যে আমি ফাইনাল প্রফ দেব। অটো পাস বলে মেডিকেলে কিছু নাই। কিন্তু স্যার আবার তো অটো পাস করলাম। তোমরা নিশ্চয়ই বোর্ড দেখে বুঝতে পেরে গেছে হালকা পাতলা, আমি এখানে একটা মজা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো সেটা 16 সালে আইআইটি পরীক্ষায় প্রথম হয়ে গেছিল, তাই না? তাই ওখান থেকে আমি একটা র্যান্ডম কোয়েশ্চেন বাছাই করেছি, সে একটু তার মতো করে দেখাক যে সে পরীক্ষার হলে কি করেছিল। তো তার আগে তোমাদের কাছে জানতে চাই, ঠিক আছে, আমি আর নাইম কিন্তু আইআইটি পরীক্ষা একসাথে দিয়েছি, আমাদের সিট একসাথেই পড়েছিল। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে
ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। তোমরা কি জানতে চাও আইআইটি পরীক্ষার হলে কত ধরনের আকাম কুকাম ঘটিয়েছে আর কি কি ঘটনা সে ঘটিয়েছে? তোমরা যদি জানতে আগ্রহী হও কমেন্ট করো, তোমাদের কমেন্ট হলে আমি তাকে মাইকটা দিব, তাছাড়া মাইক দিব না। নাইম যেহেতু আমার একই রুমেই আমাদের সিট পড়েছিল, ঠিক আছে, কোথায় পড়েছিল একটু পরে বলতেছি, হেভি মজার জায়গায়, হেভি শক্তি বিল্ড আপ করা যায় ওই রুমে। তো তোমরা যদি জানতে চাও যে নাইম আইআইটি পরীক্ষার হলে কি কি খেলা খেলেছে, আমি দেখেছি, ঠিক আছে, আমি একটু বলে ওকে স্কোপ দিব যে কেন এরকম দুর্ঘটনা ঘটালো, তারপরে তাকে প্রশ্নটার উত্তর দেখাবো। মানে আমার একটা ইচ্ছা ছিল যে একজন ফার্স্ট, একটা ইউনিভার্সিটির ফার্স্ট, সেই অঙ্কটা পরীক্ষায় যখন করছে সে কীভাবে অ্যাপ্রোচ করছিল এটা তোমাকে দেখাবো জাস্ট, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। তো তোমরা জানতে চাও কিনা সে পরীক্ষার হলে কী ধরনের ঘটনা দুর্ঘটনা দেখাইলো, জানতে চাও, ফ্যান্টাস্টিক। তাহলে আমি বলি, আমি আমার ঘটনাই বলি, ঠিক আছে। তো আমাদের আইআইটি পরীক্ষা ছিল, তার আগে কিন্তু আমরা বইটা চান্স পেয়ে গেছি, মানে গেছিলাম আমি চিল করতে ঘুরতে। অনেকের কাছে শুনেছি আইআইটি ক্যাম্পাস নাকি দেখতে অনেক সুন্দর, তো ক্যাম্পাস দেখতে সুন্দর অবশ্যই কোনো সন্দেহ নাই। শুধু গিয়ে দেখি রে ভাই, আমি তো এমনি লম্বা চওড়া মানুষ, প্রায় 6 ফুট আমার হাইট, দেখি আমার থেকেও মেলা লম্বা লম্বা মানুষ রে ভাই, এরকম বডি, আমার মাথার উপরে একটা এরকম রাখলে তো আমি মাটির মধ্যে বসে যাবো। ওদের সাথে একই ক্যাম্পাসে ক্লাস করতে ভয় লাগবে না ভাই, চিন্তা করো। এটাও সত্য, ক্যাম্পাস সুন্দর, কিন্তু ঘটনা কিন্তু এটা। তো আমার 9-এ সিট পড়েছিল কোন জায়গায় জানো? কোথায় সিট পড়েছিল রে আমাদের? জিমনেশিয়ামে সিট পড়েছিল আমাদের, বুঝলা? তো আমাদের দুজনের সিট পড়েছিল আইআইটি জিমনেশিয়ামে। তো আমরা তার আগে এয়ারপোর্টে নেমে ধরো আইআইটি এসছি, দিয়ে খুব টায়ার্ড, রাতে তো ঘুমাইনি, রাতের বেলায় জার্নি করেই গেছি, আমরা ট্রেনে করে গেছি, মানে চিল মুডে ধরো ঘুরতেই গেছি, আইআইটি ঘুরতেই গেছি। তার সাথে আবার ওই সেদিনকে সাফারি পার্ক মার্ক আশেপাশে অনেক জায়গায় গেছিলাম আমরা, ঠিক আছে, ঘুরতে, মানে ঘুরাটাই উদ্দেশ্য ছিল, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল না। তো ঘুরতেই গেছি, কিন্তু কোনো প্রিপারেশন না, নাথিং কিছু নাই, জাস্ট বেসিক আছে আমাদের সাথে, কোনো প্রিপারেশন নাই, বিন্দু মাত্র প্রিপারেশন নাই, সত্য কথা। এখন পরীক্ষা হলে গেছি, তো ওগুলো বাদ দিলাম কিছু ঘটনা। তারপরে যে ঘটনা ঘটলো, পরীক্ষা শুরু হয়েছে, তো ধরো আমার থেকে 3-4টা বেঞ্চ পরে জিমনেশিয়াম, মানে বেঞ্চ পরে 9-এর সিট। তো পরীক্ষায় আমি হঠাৎ করে একবার পিছনে ঘুরলাম, মানে 9-এর দিকে একটু তাকাইলাম, আইআইটি গার্ড তুলনামূলক বইটার থেকে একটু হালকা। তো ঘুরে দেখি সে ঘুমাচ্ছে। আচ্ছা বলবো, ও ঘুমাচ্ছিল পরীক্ষার হলে, ওকে জিজ্ঞেস করো ঘুমাচ্ছিল কিনা, একটু নিজেই বলো ঘুমাচ্ছিল কিনা। ঘুমাচ্ছিলিস? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তোমার আতুল ভাইয়া যখন বললো যে এয়ারপোর্টে নেমেছিলাম, আমরা আসলে প্লেনে যাইনি, আমরা গেছিলাম ট্রেনে, ঠিক আছে। এবং সারা ট্রেনে জার্নি করার পর মানে ভোর 6টায় ওখানে পৌঁছাইছি, এবং তারপর কোনো রেস্ট নি নাই, তো ডিরেক্ট ক্যাম্পাসে গেছি, ক্যাম্পাসে অনেকক্ষণ বাইরে ওয়েট করেছি, তারপর রুমে ঢুকেছি, দেন অনেক টায়ার্ড ছিলাম আসলে। হয়তো আমি যদি আগে বুয়েটে অ্যাডমিশনটা ইনস্টিটিউট না হয়ে থাকতো আমার বুয়েট মেডিকেল, আমি কখনোই হয়তো ওই একটা সিচুয়েশন, একটা ঘুম দিয়ে আইআইটিতে ফার্স্ট হইতে পারতাম না। ঘুম ব্যাপারটা এরকম না যে আমি আসলে মরার মতো ঘুমাইতেছিলাম, আমি আসলে আমার সিটে যেয়ে বসেছি এবং তারপর আসলে কোনো কাজ পাচ্ছি না। বেসিক্যালি আমার যে কোনো পরীক্ষা হলে আসলে সিটে বসার পর কোনো কাজ থাকে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে খাতাটা দিচ্ছে, ঠিক আছে, ইন দ্যাট কেস ওএমআর শিট। সো আমি ওখানে শুয়ে গেছি, এবং আমি যখন শুয়ে গেছি কিছুক্ষণ পর স্যার হচ্ছে ওএমআর শিট ডিস্ট্রিবিউট করা শুরু করেছে। ওএমআর শিট যখন ডিস্ট্রিবিউট করা শুরু করেছে তখন আমার পাশে যে ছিল, ঠিক আছে, সে দেখি টেবিলে 2বার বাড়ি দিতেছে, ঠিক আছে। আমি আচমকা উঠেছি এবং উঠে সে আমার বলতেছে যে মানে ওএমআর শিট দিচ্ছে। তো আমি তারপর মানে চোখ মুখ একটু কচলিয়ে ওএমআর শিট নিলাম। যাই হোক, এমন না যে আমি একদম ঘুমের ঘরে পরীক্ষা দিয়েছি, আমি তারপর ফ্রেশ মুডেই পরীক্ষা দিয়েছি। এবং প্রথমে যেটা বললাম, আসলে লাইফে স্ট্রেস ছিল না ওই মোমেন্টে। তোমার যদি স্ট্রেস না থাকে না, তোমার জন্য এক্সাম হলটা অন্যরকম হয়ে যায়। আমি অবশ্যই চাইবো যে তোমরা যেই পরীক্ষায় দাও না কেন, সেটা লাইফের ফার্স্ট পরীক্ষা হোক আর লাইফের লাস্ট সুযোগ হোক, তোমরা অ্যাডমিশন টেস্টে অন্তত পক্ষে কোথাও স্ট্রেস নিয়ে পরীক্ষা হলে ঢুকবা না, ঠিক আছে। যত স্ট্রেস থাকুক রুমের বাইরে রেখে আসবা। আমার কথা বুঝতে পারলা? তো দেখো, বায়োলজি কিন্তু অতটা পারি না, হালকা পাতলা ওই যে বেসিক আছে সেখান থেকে বলি। অ্যাড্রিনালিন নামে একটা হরমোন থাকে, তোমাদের কিডনি থেকে খরিত হয়, এটা খুব ডেঞ্জারাস জিনিস। এই যদি খরিত হয়, তুমি যত ভালো প্রিপারেশন নাও তোমার পরীক্ষার রেজাল্ট ভালো আসবে না, এক কথাই শুনে রাখো। অ্যাড্রিনালিন যদি খরিত হয়, তুমি যত ভালো প্রিপারেশন নাও তোমার পরীক্ষার রেজাল্ট কখনোই ভালো আসবে না। তাই প্রত্যেককে একটা সাজেশন দেবো, অনেকেই পরীক্ষার আগের রাতে ঘুমায় না, যাদের ব্যক্তিগতভাবে অভ্যাস আছে তাদের কথা বলবো না, যাদের অভ্যাস নেই তারা জেনারেলি টেনশন স্ট্রেস কন্ডিশন
প্রতিষ্ঠানে এরকম করে, এবং আমি অনেককেই দেখেছি বুয়েট তাদের স্বপ্ন, তাদের থেকেও বড় কথা তাদের বাবা মার স্বপ্ন, তারা বুয়েট পরীক্ষার হলে গিয়ে বমি করে, বমি করতে করতে তারা পরীক্ষায় দিতে পারে না। এবং বুয়েটের পরীক্ষা যদি তোমরা দিতে যাও দেখবা বুয়েটের প্রত্যেকটা রুম মানে প্রত্যেকটা এক্সাম হলের বাইরে একটা করে অ্যাম্বুলেন্স রাখা থাকে, এবং আসলে অবাক হবা না প্রত্যেকটা পরীক্ষায় মানুষ মাথা ঘুরে পড়ে এবং অ্যাম্বুলেন্সে মানুষ যায়। আমার রুমেও একজন পড়েছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য আমার 3-4 মিনিট টাইমও নষ্ট হয়েছিল। তো প্রথম কথা হচ্ছে স্ট্রেস হওয়া যাবে না রে ভাই। একটা পরীক্ষা তোমার জীবনের সুবিধা দিতে পারে, বাট তোমার জীবনকে কখনো ধ্বংস করে দেয় না। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, নোট করো। তো তোমরা কি নাইমের কাছ থেকে দেখতে চাও নাকি যে এই কোশ্চেনটা সে মানে একজন ফার্স্ট কিভাবে অ্যাপ্রোচ করেছিল? তোমরা কি দেখতে চাও? যদি তোমরা দেখতে চাও তাহলে তাকে আমি বলতে পারি কিনা দেখি, একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, তোমরা দেখতে চাও কি না একটু তাড়াতাড়ি কমেন্ট করো, ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট করো যে তোমরা আসলে দেখতে চাও কি না এই পরীক্ষাটা। এটা কোশ্চেনটা আইওটি 2016 সালে এসেছিলো, আমাদের টাইমে এসেছিলো, আমি র্যান্ডমলি নিয়েছি কিন্তু তেমন একটা দেখে নেই নাই। দেখতে চাই বলছে তারা। তো ধর একটা প্রশ্ন একটু দেখিয়ে দে যেভাবে তোর মনে হয়েছিল করেছিস। প্রশ্ন তো অনেক আগের, এখন মনে আছে কিনা সেটাও দেখার বিষয়। আচ্ছা থাক, আমি প্রশ্নটাতে অ্যাপ্রোচের আগে একটু প্রিপারেশন সম্পর্কে অ্যাপ্রোচ বলছি, নট ফর আইইউটি বাট মানে মিনিমাম কিভাবে কোল্যাটারাল প্রিপারেশন নিয়ে আইইউটিতে তুমি কনফিডেন্টলি রুমে ঢুকতে পারো। ঠিক আছে, ব্যাপারটা এইরকম যে আসলে আইইউটিতে কারা পরীক্ষা দেয়, অ্যাডমিশন টেস্ট বাংলাদেশ থেকে দেয়, এখানে আসলে লর্ড কর্নওয়ালিস আসে না। ঠিক আছে, আমার মতো নাইম, তোমার রাতুল ভাইয়ের মতো রাতুল, সাব্বির, তুষন, এরকম মানুষই যায়। তো বেসিক্যালি আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে সবাই বাঙালি যায়, আমার কথা বুঝলা? তো এই প্রিপারেশন ফেজটা এরকম করতে পারো তোমরা বেস্ট, যে তোমরা যখন একটা ফিজিক্স পড়তেছো বা কেমিস্ট্রি পড়তেছো বা ম্যাথ পড়তেছো অথবা বায়োলজি যদিও আইওটিতে আসে না, তারপর আমি একটু এমফেসিস দিলাম, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে দেখবা প্রত্যেকটা টপিক্সের সাথে একটা ইংলিশ টার্মিনোলজি থাকে। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল দিই যে সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এইটা আসলে একটু জটিল টার্ম। আই এম চেঞ্জিং সাইড সো ইউ ক্যান সি। আমাকে এটা আমাকে এইচএসসি পরীক্ষার প্র্যাকটিক্যালে ধরেছিল এই প্রশ্নটা, বুঝলা? ঠিক আছে, তো এই টার্মটা আসলে একটু জটিল। এখন তুমি যদি এই টার্মটা ইংলিশ টার্মিনোলজিটা জানো তাহলে তুমি ইজিলি আসলে কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে পারবা, যে কোনো যদি কোশ্চেনে এই টার্মটা থাকে। তুমি যদি ইংলিশ টার্মিনোলজি না জানো তাহলে তুমি পরীক্ষার হলে এই রিলেটেড কোনো কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারবা না। তো আমার ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে যখন ফিজিক্স পড়বা বা কেমিস্ট্রি পড়বা বা বায়োলজি পড়বা বা ম্যাথ পড়বা, তোমরা সবসময় ইংলিশ টার্মিনোলজি একটু দেখে নিবা ভাই, খুব বেশি কষ্ট হয় না, হয়তো 1 মিনিট টাইম লাগে দেখে নিতে। এই ইংরেজি টার্মিনোলজিটি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, এরপর দ্বিতীয় যেটা আছে, আইইউটির পরীক্ষা কিন্তু কোনো ইংলিশ লিটারেচার টেস্ট না, এইটা বেসিক্যালি তোমার সায়েন্সের সাবজেক্টের উপর টেস্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, তুমি নর্মালি যেইভাবে একটা আইইউটি তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তো তুমি নর্মালি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেভাবে প্রিপারেশন নিচ্ছ ঠিক সেইভাবেই প্রিপারেশন নাও। সাথে সাপোজ তুমি মনে করো বুয়েটের জন্য 30টা বা 40টা অঙ্ক করলা, কিসে করলা? বাংলাতে করলা। তোমাদের কাছে কিন্তু ইংলিশের সেম অঙ্কটা অ্যাভেলেবল। ঠিক আছে, তুমি জাস্ট 2টা ম্যাথ অন্তত পক্ষে ওই চ্যাপ্টার থেকে ইংলিশে দেখে নাও, তাহলে তুমি বুঝে যাবে যে আসলে কোশ্চেনটা কীভাবে প্রেজেন্ট করা হয়। অথবা আইওটির পরীক্ষার আগে তুমি যেটা করতে পারো, যে পরীক্ষার আগে স্যাম্পল কোশ্চেন দেয় ওরা, সেটা দেখতে পারো, প্রিভিয়াস কোশ্চেন দেয় সেটা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি যখন কোশ্চেনে অ্যাপ্রোচ করছো, ইন দ্যাট কেস তোমাকে আসলে তোমার নলেজ ব্যাংক বলতে তোমার 2 বছর প্লাস অ্যাডমিশন, এই পুরো টাইমটাতে যে নলেজ গেইন করেছো পুরোটাকেই তোমার নলেজ ব্যাংক হিসেবে ধরতে হবে। তোমাকে ধরতে হবে যে তোমরা 2 ধরনের কোশ্চেনই পেতে পারো। অর্থোডক্স কোশ্চেন মানে কিছু না, যে কোশ্চেন তুমি সচরাচর করো, আর আরেকটা হচ্ছে আনঅর্থোডক্স কোশ্চেন। আনঅর্থোডক্স কোশ্চেন মানে খুবই সহজ কনসেপ্ট কিন্তু কোশ্চেনটা তুমি খুব বেশি করো নাই। আচ্ছা, এই কোশ্চেনটা আসলে অর্থোডক্স কোশ্চেনই বলা যায়, খুবই কমন, বারবার আসে, বাংলায় আসে। এখানে তুমি ইনকেস তুমি কোশ্চেনটা করে গেছো, তোমার জন্য আসলে অ্যাপ্রোচটা খুবই ইজি, তুমি দেখেই বুঝে নিতে পারবা জিনিসটা আসলে কি। ইনকেস তুমি এটা করো নাই তাহলে তোমার জন্য অ্যাপ্রোচ হচ্ছে তোমাকে কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে,
রোটেট মানে ঘুরতেছে, সো এখানে একটা রোটেটিং মোশন আছে, ওকে। অথবা তুমি ইউনিট দেখো আরপিএম, সো এখানে একটা রোটেটিং মোশন আছে, ঘূর্ণন গতি আছে, এটা তুমি বুঝে নাও। এরপর দেখো বাকিটা আসলে কিচ্ছু না, এখানে কি দেওয়া আছে, এ ফ্যান রোটেটস ইন 5200 আরপিএম, সো এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ইট ক্যান স্টপ ইন 10 সেকেন্ড, তাহলে টাইম দেওয়া আছে। হোয়াট ইজ আলফা, অ্যাক্সিলারেশন চেয়েছে, মানে আধিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ চেয়েছে। এইটা আর ভাই কিচ্ছু না, সিম্পলি ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, ঠিক এই ইকুয়েশনটার অ্যানালগ, ঠিক আছে। এই ইকুয়েশনটার অ্যানালগ ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি। তোমার কাছে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে। স্টপ মানে ওমেগা হচ্ছে 0, ওমেগা নট হচ্ছে 5200 আরপিএম। সো আসলে আমরা আরপিএম ইউজ করতে পারি না, আমাদেরকে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে হয়। সো আমরা যদি রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে চাই, তাহলে ওমেগা নট ইকুয়াল 5200 টাইমস, দেখো আর ফর রোটেশন, 1 রোটেশন মিন্স 2 পাই, আর পার মিনিট, সো 1 মিনিট মিন্স 60 সেকেন্ড। তো তোমরা ডিভাইড করে ফেললা, দেন জাস্ট ভ্যালুটা প্লাগ ইন করো, কাহিনী শেষ। 5200 টাইমস 2 পাই ডিভাইডেড বাই 60 প্লাস আলফা ইন্টু 10, ওকে। সো তোমরা যদি এটা সলভ করো, আচ্ছা সরি এখানে মাইনাস হবে যেহেতু তোমার এখানে জিনিসটা ফাইনালি থেমে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যদি এটা সলভ করো ইজিলি দেখো চলে আসতেছে। আইপি প্রিপারেশন আহামরি টাফ না, তোমাকে ফার্স্ট হইতে হবে, এই টার্গেট নিয়ে যাওয়ার দরকার নাই, তোমাকে চান্স পাইতে হবে, এই টার্গেট নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আসলে সচরাচর কেউ ফার্স্ট হওয়ার টার্গেট নিয়ে কখনো ফার্স্ট হয় না, বুঝলে, এটাই এক্সপিরিয়েন্স। ফার্স্ট হওয়ার টার্গেট নিয়ে মানুষ জেনারেলি ফার্স্ট হয় না, হয়ে যায়, কেমন হয়ে যায় সেটা অন্য বিষয়, বেসিক থাকতে হবে 1 নাম্বার কথা। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছো তোমরা কি প্রিপারেশন নিবা এটা বুঝতে পারতেছো না। তোমরা কি প্রিপারেশন নিবা আমরা কেমন করে বলবো বলো তো? তোমার যদি মেডিকেলে পড়ার শখ থাকে তুমি মেডিকেলে প্রিপারেশন নিবা, তোমার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার শখ থাকে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। এখন তুমি যদি নিজেই না বুঝো তুমি কিসে পড়তে চাও, একটাতে হলেই হবে, তাহলে তোমার যেটা মন চায় সেটাই প্রিপারেশন নিবা, মাস্ট মানে মেন কথা বেসিকটা ক্লিয়ার লাগবে। তা আমি বলবো সেজন্য কি করবা, চুপচাপ আমার মাস্টার কোর্সে অথবা এই মেডিকেল একটাতে করলেই হয়, মানে যাদের মেডিকেল তারা মেডিকেল প্রিপারেশনের যে কোর্সটা আমার এবং নাইমের এটাতে ইনরোল করে নিতে পারো। আর যারা ফিজিক্সকে খুব মজা করে ইন ডিটেলস অঙ্ক সহ এভরিথিং করতে চাও আমার মাস্টার কোর্সটাকে ইনরোল করে ফেলতে পারো। আর প্রিপারেশন এটা কিন্তু তোমার ব্যক্তিগত বিষয়, তুমি কোন দিকে যেতে চাও সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, মানে বিষয়টা জীবন তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে না। তুমি নিজে যদি সিদ্ধান্ত নাও তুমি কখনো তোমার সিদ্ধান্তে হতাশ হবে না, একটাই কথা যে তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো সেই হিসেবে তোমাকে প্রিপারেশন ঠিক করতে হবে, এটা কিন্তু আমাদের পক্ষে বলে দেওয়াটা না হলে খুব কঠিন। হ্যাঁ, অবশ্যই তোমাকেই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এটাই। আজকে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না ভাইয়া এবং আপুরা, আজকে জাস্ট ওই যে নাইম ভাইয়া আইএফটিতে ফার্স্ট হয়েছিল একটা অঙ্ক করে দেখালো, ঠিক আছে, যে আসলে সে এই ইকুয়েশনটা জানতোই না, কিন্তু সে ভি সমান ইউ প্লাস 80 থেকে দেখলে কি একটা ফু মারলো, ওমেগা সমান ওমেগা নট মাইনাস আলফা টি হয়ে গেল, আলফার মান বাইর করে দিল, এখানে মেরা গেল অপশন ছিল, অপশন দাগাই দিল, উত্তর শেষ। তো এরকমই হয় পরীক্ষার হলে, ঠিক আছে। তো আমাদের বুয়েট পরীক্ষার এক্সপিরিয়েন্স আজকে বলবো না, অন্য কোনো একদিন হবে নাকি, হবে নি। আর যারা আমাদের কোর্সে আছো আমাদের সাথে তো অনেক কিছুই জানতে পারবা। তো আশা করবো তোমরা যারা চাও তো তোমরা মানে এইচএসসি 21, 22, 23 ব্যাচ, এবং সামনে যারা আমরা একটা পরীক্ষার আয়োজন করব, যারা ডেন্টাল এবং এএফএমসিতে পরীক্ষা দিবা, একটা ছোট পরীক্ষা দিতে পারো, এএফএমসিটা ফ্রি থাকবে, ডেন্টালেরটা মোটামুটি প্রায় ফ্রি এর মতো থাকবে, পরীক্ষাটা তোমরা দিতে পারো, ঠিক আছে। 20 ব্যাচের যারা সামনে পরীক্ষা হবে তোমাদের, তোমরা একটু পরীক্ষা দিতে পারো, তাহলে বুঝবা যে মানে ফিজিক্সটাতে নাম্বার পাওয়া সেটা খুব সহজ, এবং প্রিপারেশনটাও তোমরা একটু তাক লাগিয়ে নিতে পারবা, কারণ এতদিন বন্ধ তো অনেকেই আসলে পড়াশোনা তোমরা করোনি, এটাই বাস্তবতা। তাই বলবো যে তোমরা ইনরোল করে ফেলতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করো, আমি প্রশ্ন দেখতেছি। নাইমও যদি কোর্স সম্পর্কে কিছু বলতে চায় সে বলতে পারে। আচ্ছা, তোমাদের আসলে রাতুল ভাইয়ের যে কোর্সটা আছে মাস্টারিং ফিজিক্স, সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেকে এনরোল হয়ে গেছো। তো যারা এনরোল হয়েছে তারা অবশ্যই জানো যে রাতুল ভাইয়া ফিজিক্স কতটা ভালো পড়ায়, ঠিক আছে। রাতুল ভাইয়া আসলে আমি দেখেছি, তো তোমাদের যদি কোনো ক্লাস থাকে তাহলে ক্লাস শুরু হওয়ার অন্তত পক্ষে 3-4 ঘন্টা আগে থেকে প্রিপারেশন নাই, যে কী পড়াবো, কীভাবে পড়াবো, কীভাবে বললে স্টুডেন্টরা বুঝবে, কতটুকু পড়াবো একদিনে,
সব কিছু তার প্ল্যানিং থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কোর্সটা নিয়ে বেশি কিছু আমার বলা নাই, তোমার রাতুল ভাইয়ের কাছ থেকে জানতে পারবা। দ্বিতীয় যে কোর্সটা আছে কমপ্লিট মেডিকেল ফিজিক্স উইথ রাতুল অ্যান্ড নাইম, আচ্ছা এই কোর্সটাতে আসলে আমরা দুইজন মিলে পড়াবো। আমি অবশ্যই যতটুকু আমার নিজের জ্ঞান আছে, যতটুকু আমার স্কিল আছে, ততটুকু আমি তোমাদেরকে দেবো। তোমরা রাতুল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা। এর সাথে আমরা তোমার বিভিন্ন কোশ্চেন অ্যাপ্রোচ কীভাবে করতে হয় সেটা জানাবো। আর যেটা তোমরা জানতে পারবা সেটা হচ্ছে যে অন্তত পক্ষে কনফিডেন্টলি ফিজিক্সের প্রত্যেকটা কোশ্চেন অ্যাপ্রোচ কীভাবে করা যায়, বা অ্যাটলিস্ট যেমন অনেক ক্ষেত্রে তুমি অ্যান্সার বের করতে পারছো না কিন্তু অপশান এক্সক্লুড করতে পারছো, ঠিক আছে। অনেক ক্ষেত্রে একটা সিম্পল জিনিস যেমন কোন ডিজিজে কোন চশমা ব্যবহার করতে হয়, ফিজিক্সেই আছে 4টে ডিজিজের নাম আছে। তো এইগুলো আসলে খুব সহজভাবে তোমাদেরকে বোঝানো হবে। আর যারা কোর্সটাতে ভর্তি হবা তাদের জন্য আমি নিজে থেকে স্পেশাল করে আউট অফ দ্য সিলেবাস ভ্যাকসিন নিয়ে একদিন আলোচনা করব। অ্যাভেলেবল যতগুলো ভ্যাকসিন আছে তোমরা এটা সম্পর্কে অনেক ডিটেইলস নলেজ পাবা, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ দ্য কিউরিওসিটি। হ্যাঁ, এখানে প্রশ্ন করেছে একজন, আমি একটু উত্তর দিয়ে দিই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে নাকি মেডিকেলের 70 থেকে 80% হয়ে যায়। সত্যিকারই একটা ট্রুথ কথা বলি, কথাটা আংশিক সত্য আংশিক মিথ্যা। আমি এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটা জোড়া লাগাতে পছন্দ করতেছি না। আমি এক কথায় বলি, বেসিক প্রিপারেশন যদি নাও যে কোনো জিনিসেরই 70 থেকে 80% কভার হয়ে যায়। কারণ তোমার বেসিক প্রিপারেশন এর মধ্যে অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট পড়ে। ভালো করে খেয়াল করো, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট তুমি বাংলাদেশের সায়েন্স রিলেটেড যে কোনো জায়গায় পরীক্ষা দিলে এই দুইটা সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকে। ভালো করে খেয়াল করো। সো এই দুইটা সাবজেক্ট তোমার ভালো করে কভার করলে আসলে 70% বলাটা ভুল। তাহলে দুইটা সাবজেক্ট মিলে আমি বলতে পারি তুমি ইঞ্জিনিয়ারিং না, তুমি যে কোনো প্রিপারেশন যদি বেসিক সহ নাও, তুমি যদি সেটা মেডিকেলও বেসিক সহ নাও, ভালো করে খেয়াল করো, বেসিক সহ যদি তুমি প্রিপারেশন নাও তোমার 50% কভার হয়ে যাবে। আমি এটা মনে করি। নট নেসেসারি যে তোমার ইঞ্জিনিয়ারিং হইলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তুমি ম্যাথ এত বেশি পড়ে তুমি বায়োলজিতে টাইম দিবে কেমন করে, আমার মাথায় তো এটা ঢোকে না। এবং যারা আমার বন্ধুরা চান্স পাইছে আমি কাউকেই দেখি নাই তারা দুইটা কোচিং করছে, আমার বিশ্বাস তারা করেও নি কেউ। আমি ট্রুলি বলতেছি, আমার অনেক ফ্রেন্ড মেডিকেলে চান্স পাইছে বইটার সাথে, তারা আমার সাথে বইটাই পড়তেছে, তারা কেউ দুইটা জায়গায় এরকম করে প্রিপারেশন জীবনেও নেয়নি। এবং এটা একটা ভুল কথা আমার মনে হয়, কারণ আমি জানি না, আমার যা কথাটাই মনে হলো নাইম তার মতামত দেখ, কারণ তোমার প্রশ্ন এখনো দেখলাম অবশ্যই সত্য কথাই বলতেছে, তাই না? আচ্ছা, এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, ঠিক আছে, এই দুইটা যেহেতু কমন সাবজেক্ট, এই দুইটা আসলে বেসিকটা মেন। বেসিক হচ্ছে 50%। তারপর তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার প্রিপারেশান নাও তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর ফিজিক্সের ম্যাথ আসে, কেমিস্ট্রিরও ম্যাথ আসে, এবং ম্যাথগুলো আসলে খুব সোজা না, যথেষ্ট টাইম নিয়ে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ওইখানে ফোকাস করো তুমি অবভিয়াসলি মেডিকেলে অ্যাডমিশনের যে প্রিপারেশান সেখানে 100% ফোকাস করতে পারবে না। আবার তুমি মনে করো মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশান সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেছো, সেখানে আসলে যে ম্যাথগুলো আসে সেগুলো বাচ্চা ম্যাথ, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস সাম লিটিল এক্সট্রা স্কিল। তো এই বাচ্চা ম্যাথ প্লাস হচ্ছে যে তোমাদের আসলে কনসেপ্ট মাথায় রাখতে হয় অনেক, প্লাস বায়োলজিতে অনেক বেশি টাইম কনজিউম করে, ইংলিশ আছে, সাধারণ জ্ঞান আছে, আসলে কোনোটাই আসলে কম না। এবং তুমি মেডিকেল বলো ফিজিক্স ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো অ্যাডমিশনে তোমাকে অ্যাপ্রোচটা এইভাবে নিতে হয়, যে সেকশনটা তুমি ভালো পারছো ওই সেকশনটা আগে কভার করে ফেলতে হয়, ঠিক আছে। তো তুমি যদি একটা নৌকাতে পা দাও, ঠিক আছে, তুমি যতক্ষণ ইন্টারে আছো ততক্ষণ তুমি প্রিপারেশান এইটা মাথায় নাও যে আমাকে আসলে সব কিছু বুঝতে হবে, আমার বেসিকটা মাথায় নিতে হবে, এবং আমাকে মিনিমাম স্কিলটা সব কিছুই ডেভেলপ করতে হবে। মিনিমাম স্কিল বলতে আমি কী বোঝাচ্ছি তোমাকে, সাপোজ একটা ম্যাথ তুমি এখন 7 মিনিট বা 8 মিনিটে করতে পারতেছো, বাই দ্যাট টাইম তুমি ইঞ্জিনিয়ারিং আসছো, ওই ম্যাথের থেকে একটু আপার লেভেল তোমাকে 3 মিনিটের মধ্যে করার প্র্যাকটিসটা করে ফেলতে হবে। ইন দ্যাট কেস তুমি মেডিকেলে আসছো, তোমাকে ওর থেকে অনেক ইজি ম্যাথ অথবা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং বা যেখানে হচ্ছে ক্রিটিক্যাল কিছু থিঙ্কিং থাকে এইগুলো অ্যান্সার করতে হবে, বাট মাত্র 36 সেকেন্ডে। সো তোমার এক্সাম স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে, ঠিক আছে, বাট চান্স আছে তুমি দুই জায়গাতেই চান্স পাইতে পারো, প্রবাবিলিটি আছে,
কিন্তু সেটা কখনোই প্রাইমারি টার্গেট করা যাবে না, ঠিক আছে? মানে মেন কথাটা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কোনো একটা প্রিপারেশন স্পেসিফিক নিলা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যদি তুমি বেসিক না বুঝে থরলি ম্যাথ করো, সেটা কোনোভাবেই তোমার মেডিকেল কভার করবে না, সত্য কথা। আর মেডিকেল প্রিপারেশনে যদি তুমি না বুঝে বইয়ের পাতার মর্মর ধ্বনি কত ডেসিবেল এগুলা যদি চিন্তা করো, কোনো কাম আসবে না। ইঞ্জিনিয়ারিং কি তুমি মেডিকেলেও চান্স পাবে না। তাই তুমি প্রিপারেশনটা কীভাবে নিচ্ছ, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তুমি নিজেকে সময় দিচ্ছ না খালি 100টা প্রাইভেটই পড়তেছো, এটা ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তোমাদের জন্য এই সামনে 14 তারিখে মনে হয় 20 ব্যাচের এএফএমসির একটা ডেট দিয়েছে। তো আমি আর নাইম সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, যারা এএফএমসির পরীক্ষা দিবা, ঠিক আছে, মেডিকেলে কোনো কারণে চান্স পাওনি, এএফএমসিতে পরীক্ষা দিবা, একটু গ্রুপে নজর রাখবা। তোমাদের জন্য আমরা ফ্রি এক্সাম নিব, ফ্রি এক্সাম, ঠিক আছে? এবং ডেন্টালরা অনেকখানি সুযোগ পাবা। তো তোমরা যারা এইচএসসি 20 ব্যাচ আছো, আর আমার কোর্সে যারা আছো, আমার আর নাইমে, তারা তো ফ্রি অ্যাক্সেস পাবাই, তারাও পরীক্ষাটা দিয়ে দেখে নিতে পারো এখন কি অবস্থা। কিছু জানা লাগবে না, না জেনে পরীক্ষা দেবা, কারণ অনেক জিনিস আইকিউ থেকেও পারা যায়। তো এই ফ্রি এক্সামটা তোমরা দিতে পারো। এটা কারা দিবা? এইচএসসি 20 ব্যাচ, ঠিক আছে, যাদের এই যে মনে হয় 14 তারিখে পরীক্ষা হবে, আর সবাই দিতে পারো, ঠিক আছে, যারা চাও এটা দিতে পারো, পরীক্ষাটা যে কেউ দিয়ে দিতে পারো। জাস্ট কিছু ক্রাইটেরিয়া থাকবে, আমরা ডিক্লারেশন দিলে ফর্ম পূরণ করতে হবে, আর হয়তো বন্ধুদেরকে মেনশন করতে হতে পারে, তাহলে তোমরা এই পরীক্ষাটা ফ্রি দিতে পারবা, তোমরা দিতে পারো এটা, ঠিক আছে? আর আর কোনো প্রশ্ন তো আমি মনে হয় পাইনি, আর কোনো প্রশ্ন না পেলে আমরা শেষ করে দেবো আশা করছি। প্রতিদিন আর কিছু আর আচ্ছা, মাইক হাফ ফিট দূরে রাখলে ক্লিয়ার আসে, আচ্ছা ঠিক আছে, তাহলে হাফ ফিট দূরেই রাখবো। তো মোটামুটি তো কথা শেষ। ফিজিক্সের কোর্স শুরু হয়েছে, হ্যাঁ ভাইয়ারা, ফিজিক্সের কোর্স আমার মাস্টার কোর্স শুরু হয়েছে, আর মেডিকেল কোর্সটা ইনশাল্লাহ 10 আগস্ট থেকে, মানে এই আগামী 10 তারিখ থেকে শুরু হবে। এখন পর্যন্ত কোর্স ফি মাত্র 2200 টাকা, ফুল কোর্স ফি। এটা আমার মনে হয় তোমার জীবনের নেওয়া একটা সেরা সিদ্ধান্ত হবে যদি তুমি এনরোল করো, ঠিক আছে? হ্যাঁ, কি বলেছে? আমাদের কি কোর্সে এনরোল হতে হবে না? হ্যাঁ তন্ময়, এনরোল হতে হবে, ফর্মটা ফিল আপ করে এনরোল হয়ে যাবে, আর কোনো কাজ নাই, ঠিক আছে? আর তোকে একটা জুতার বাড়ি দেওয়া হবে যে আইডিতে পড়তেছিস, বুয়েটে চান্স পেয়ে যেতে পারিস, আর এফসিএফসি তে ঘোড়ার আন্ডা ভাজতে দিবি নাকি? নাইম কি জানবে বলবে তোকে। তোমার জন্য ভাই স্পেশাল কোর্স ফি, ঠিক আছে? তোমার রাতুল ভাইয়ের যে ব্যাচটা আছে মাস্টারিং ফিজিক্স, সেখানে হচ্ছে 8,000 টাকা, আর আমাদের মেডিকেল যেই কোর্সটা আছে সেখানে হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে? দ্রুত ভর্তি হয়ে যাও, মানে এই কোর্সটা আসলে ছাড়া যাবে না তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে, তুই একটা কাজ করতে পারিস, বইটা ভর্তি হয়ে সামনেবার অন্য কিছুর প্রিপারেশন নিতে পারিস, তোর জন্য দারুণ একটা উপদেশ তন্ময়, ঠিক আছে? অবশ্যই এটা গ্রহণ করা যেতে পারে। এইচএসসি 22 ব্যাচ, হ্যাঁ এইচএসসি 22 ব্যাচকে নিয়ে আর কি বলবো ভাইয়ারা, তোমরা তো পাইলাই যে আসলে তোমরা মেডিকেলের দিকেও যাইতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই যাইতে পারো, খুব ভালো করে ফোকাস করবা ওয়ার্ডটার দিকে, সেটা হচ্ছে বেসিক ওয়ার্ডের দিকে খুব ভালো করে ফোকাস করবা। আর আমার মাস্টার ব্যাচে প্রচুর এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট আছে, এবং আজকে আমি যে রেজাল্টটা দেখলাম চিন্তা করে আমি অবাক, ফার্স্ট সেকেন্ড হয় 2 সেকেন্ডের ব্যবধানে 10-এ 10 27-28 জন মানুষ পায় 100% মার্ক, ভেরি গুড। মানে তার মানে তোমরা আমার ক্লাস অনেক ভালো বুঝো, দ্যাটস গুড, এটা আসলেই আশাব্যঞ্জক। তো তোমাদের আর কারো প্রশ্ন মনে হচ্ছে আসছে না? তোমরা প্রশ্ন না করলে আমি শেষ করে দেবো। দেখি নাইম কিছু একটা লিখতেছে বোর্ডে, কি লিখতেছে দেখি, সে লেখে নেক। ও মা, কি যে লিখছে দেখি, সে কি লেখে বুঝলে, একটা হেভি কথা লিখতেছে নাকি বোর্ডে। হেভি মারাত্মক কিছু কথা লিখতেছে, আমি নিজে বুঝিনি, তাই তোমাদেরকে একটু থাকতে হবে, আর 2-1 মিনিট অপেক্ষা করতে হবে। নাইম আসলে বোর্ডে কঠিন কথাটা কি লিখছে একটু সেটা বোঝার জন্য, ঠিক আছে? কঠিন কি জানি বা একটা লিখতেছে, হেভি কঠিন কথা। এই লাস্টে অত দূর বোঝা যাচ্ছে না, ক্লাস দেখা যাচ্ছে 12 দেখা যাচ্ছে না, ক্লাস দেখা যাচ্ছে 12 দেখা যাচ্ছে না। একটু বুঝা কি বললি। আচ্ছা, এখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ক্লাস 9 পর্যন্ত তুমি আসলে যে কোনো জায়গায় যাইতে পারো, ঠিক আছে? টটিপটেন্ট মানে হচ্ছে এমন একটা কোর্স যে আসলে যে কোনো জিনিসে রূপান্তর হতে পারে, যেখান থেকে একটা পূর্ণ জীবও তৈরি হতে পারে। তো যতক্ষণ পর্যন্ত তুমি ক্লাস 9 পার হও নাই, ততক্ষণ পর্যন্ত আসলে তোমার লাইফে তোমার জন্য প্রত্যেকটা সম্ভাবনা দ্বার খোলা। তুমি যখন ক্লাস 9-এ এসেছো, ক্লাস 9-এ তুমি এসে ডিসাইড করলা সায়েন্সে নিবা না আর্টস নিবা না কমার্স নিবা, তো তুমি আসলে এখানে পার্শিয়ালি কমিটেড হয়ে গেছো।
সো পার্শিয়ালি কমিটেডকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় প্লুরিপটেন্ট, ঠিক আছে? সো তুমি অলরেডি কমিটমেন্ট দিয়ে ফেলছো যে আমি ফিউচারটা আমার সায়েন্সে করব, আমি ফিউচারটা আমি কমার্সে করবো, আমি ফিউচারটা আমি আর্টসে করব, ঠিক আছে? বাই দ্যাট টাইম তুমি যখন 12 কমপ্লিট করে অনার্সের চান্স পেয়েছো আন্ডার গ্র্যাডে এবং ভর্তি হয়েছো, ততক্ষণ পর্যন্ত তুমি আসলে প্লুরিপটেন্ট, সায়েন্সের যে কোনো সাবজেক্ট তোমার জন্য খোলা, ঠিক আছে? আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হওয়ার পর তুমি ডিফারেন্সিয়েটেড, এখন তোমার পরিচয় হচ্ছে ফিউচারে তুমি আইদার ডাক্তার হবা, আইদার ইঞ্জিনিয়ার হবা, অথবা তুমি ফিউচারে রিসার্চে যাইতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তুমি যে কোনো সাবজেক্টে যাইতে পারো। এটা জাস্ট আমি ফান করার জন্য বলেছি, এটা আসলে মনে রাখার জন্য তেমন কিছু না। আচ্ছা, খুব একটা 22 ব্যাচের যারা আছো তোমরা বারবার বলতেছো যে তোমাদের জন্য কি, ভাইয়া এবং আপুরা ভালো করে খেয়াল করো, আমরা কোনো জিনিস কখনোই ডাইরেক্ট সূত্র লিখে পড়াই না, মানে সচরাচর বেসিক থেকে যখন আমরা পড়াই, এখন যেহেতু স্কুল কলেজ কিন্তু বন্ধ, এইচএসসি 21 ব্যাচ 22 ব্যাচ 23 ব্যাচ তারা, আমি আমার পরীক্ষা নিয়ে যাচাই করে দেখেছি, তারা কেউ আসলে আলাদা কোনো স্টেটে নাই, তারা ম্যাক্সিমামই তেমন একটা পড়াশোনা করে নাই, ঠিক আছে? সো বেসিক থেকেই আমরা একবারে শূন্য থেকেই পড়াই। তো এইচএসসি 22 ব্যাচের উদ্দেশ্য খুব ভালো একটা কথা, মানে সবার ক্ষেত্রেই একটাই কথা গোলালু, ভাইয়া যা পড়বা বুঝে পড়ো, বুঝে পড়ে ফিল করো, তুমি অবশ্যই ভালো করবা, ইনশাল্লাহ ভালো করবা। আর ফিজিক্সের জন্য ভালো করে বলতেছি, তোমরা আমার এই যে ইউটিউব চ্যানেল RA Physics ইস্তিয়াক কবির রাতুল লিখতে পারো, অথবা আমার ওয়েবসাইট raphysics.com www.raphysics.xyz সার্চ দিয়ে আমার অনেক ভিডিও পাবা, দেখবা আমি পুরো সম্পূর্ণ জিরো থেকে পড়াই। ফিজিক্স নিয়ে কোনো সমস্যা হলে এইচএসসি 22 ব্যাচ 21 ব্যাচ 23 ব্যাচ চোখ বন্ধ করে আমাদের কোর্সটাতে ইনরোল করে যেতে পারো। আমরা কিন্তু একবারে শূন্য থেকেই শেষ পর্যন্ত পড়াবো, যেইটুকুটা বেসিক লাগে, যতটুকুটা তোমরা চাও ততটুকুটা অবশ্যই করাবো। আমি গতকালকে আমার পরীক্ষার রেজাল্ট দেখলাম, ফুল মার্ক 10-এ 10 মার্ক, এইচএসসি 21 ব্যাচও পাইছো, 22 ব্যাচও পাইছো, 23 ব্যাচও পাইছো, 20 ব্যাচও পাইছো। তার মানেটা কি? প্রত্যেকটা ব্যাচ পাচ্ছে মানে কি? যদি তোমাদেরকে ভালো করে পড়ানো হয় তোমরা সবাই ভালো করে পারবা। আমি কখনোই কোনো ক্লাসেই উড়াধুরা একটা সূত্র লিখে উড়াধুরাভাবে পড়াতে পছন্দ করি না। সুতরাং বেসিক বুঝে তোমরা সবাই জয়েন করতে পারো, এবং তোমাদের প্রত্যেকটা ব্যাচের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ইন্টারে উঠে ফার্স্ট কাজ তোমার ডেস্টিনেশন ফিক্সড করা, আর বেসিক বুঝে পড়লে তোমার একটা জায়গায় না হলে আর একটা জায়গায় অবশ্যই চান্স হবে, অবশ্যই চান্স হবে, অবশ্যই চান্স হবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের আর কারো কোনো প্রশ্ন মনে হয় নাই, নাইম একটু কথা বলবে। আচ্ছা, আমার কাছে একজন জানতে চেয়েছে আইটেম, কার্ড, টার্ম এগুলো কি? এগুলো আসলে কিছু না, মনে করো তোমাদেরকে আমরা পড়াচ্ছি, প্রতিদিন ক্লাস শেষে একটা ক্লাস টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? অনলাইনে নেওয়া হয় এবং একটা ওয়েবসাইটে ঢুকে তোমরা পরীক্ষা দাও, এই জিনিসটাই হচ্ছে আইটেম, ঠিক আছে? আর আমরা যদি তোমাদের মনে করো চ্যাপ্টার শেষে একটা পরীক্ষা নিই, সেটা মনে করো কার্ড, কোর্স শেষে একটা পরীক্ষা নিই টার্ম, আর কিছু না, ঠিক আছে? তোমার রাতুল ভাই কিছু একটা লিখছে, তেমন কিছু না। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোর্স ডিটেলস দিয়েছে, আমি তো ভাইয়া নম্বর পাচ্ছি না। আচ্ছা, তোমরা অনেকেই হচ্ছে জানতে চেয়েছো কোর্স সম্পর্কে, এই যে কোর্স ফিটা এখানে লিখে দিয়েছি, ডিসকাউন্ট বেশি দিন পর্যন্ত নাই। অনেকেই মানে মাস্টার ক্লাসে 2টা পাবলিক গ্রুপে ক্লাস হয়েছে, এই গ্রুপে আছে, তোমরা ক্লাস দেখতে পারো আমার ক্লাস কেমন হয়, আর ইউটিউবে আমার চ্যানেলে আমার প্রচুর ক্লাস আছে। এটা 2টা ক্লাস হয়েছে, আর মেডিকেল ফিজিক্সের 10 তারিখ থেকে 10 আগস্ট থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, এবং খুব ভালো করেই ইনশাল্লাহ হবে। তো যারা আমার মাস্টার কোর্সে আছো, মাস্টার ফিজিক্স আছো, তাদের জন্য মেডিকেল ফিজিক্স ইনশাল্লাহ কোনো প্রয়োজন হবে না। আর যারা মেডিকেল প্রিপারেশন নিবে অবশ্যই এটা করতে পারো, মানে তারা মাস্টারটাও করতে পারো, আর মেডিকেলটা করলেও তোমাদের এইচএসসির জন্য আর প্রয়োজন হবে না। এবং অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া এটা শুধু শর্ট না, শর্ট লং এভরি সিলেবাস, কারণ বাংলাদেশে মনে হয় না যতদিন পর্যন্ত সার্কুলার না দেয় তুমি আগে শর্ট সিলেবাস শেষ করতে পারো। আমি P1 থেকে P10 পর্যন্ত আমার সিকোয়েন্সটা দেওয়া আছে আমার গ্রুপে, ভালো করে খেয়াল করো, একবার একটা সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে, ওই ওয়েতে আমরা যাব। আর কমপ্লিট মেডিকেল ফিজিক্সটা আমরা সিরিয়ালি যাব, এটাতে মেডিকেল ফিজিক্সে খুব বেসিক ক্লিয়ার করে পড়তে খুব সহজেই পড়া যায়, ঠিক আছে?
তো এটা যে কেউ তোমরা করতে পারবা এবং এটা কমপ্লিট ফিজিক্সটাই তোমার হয়ে যাবে, তোমার এর জন্য কোনো শর্ট না কোনো লং না, এবং এরপরে ইনশাল্লাহ কোনো অ্যাডমিশন কোর্স করতে হবে না। আমি দৃঢ় বিশ্বস্ত, ঠিক আছে, ইনশাল্লাহ বিশ্বস্ত, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি করতে হবে না। যারা আমার ক্লাস করছো তারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবা। আর কারো কোনো কমেন্ট? আর কারো কোনো কমেন্ট? এইচএসসি 23 সালেও আমার ক্লাস দেখতে পারো, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না, একটু ক্লাস দেখো। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। তোমাদেরকে বলবো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও ভাইয়া, ইনশাল্লাহ ফিজিক্স জীবনে কখনো কঠিন লাগবে না। জয়েন করে নিতে পারো আমাদের মাস্টার কোর্স অথবা মেডিকেল ফিজিক্স কোর্সে আমাদের দুজনের সাথে, ঠিক আছে? তো নাইম একটু কিছু বলে শেষ করে দেবে। আচ্ছা, আসলে এখানে যা বলার তোমার রাতুল ভাই বলে গেছে, আমার এক্সট্রা খুব একটা বলার নাই। তোমরা অবভিয়াসলি আরএ ফিজিক্স সম্পর্কে জানো, রাতুল ভাইয়া সম্পর্কে জানো, এবং আমাকেও তোমরা অনেকেই চিনো। হোপ তোমাদের সাথে খুব দ্রুতই দেখা হবে 10ই আগস্ট। দ্রুত ভর্তি হয়ে যাও কোর্সে। সি ইউ সুন।